আমি শিবপুর গ্রামের একাংশ আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, ওই পরিচয় সবকিছু। আপনাদের মতো লোক আওয়ামী লীগ শেষ করতেন, শোনেন আগে কথা শোনেন। আপনি অনেক কথা বলছেন, কথা শোনেন। আপনি ওই পরিচয় দরকার নেই, আপনি ছাত্রলীগ শোনেন, আপনি কথা শোনেন তো আগে। আপনি আমার কেন ইনসাল্ট করে কথা বলেন কেন? আমি কি আপনাকে অসম্মান করে কথা বলছি? জনপ্রিয়তা বললেন, হিন্দু মানুষ বিধায় একদম বোকা বানায় দিলেন। আপনার শেখ হাসিনার ভাই বিএনপির মাধ্যমে গেছে, বললাম তো, বিএনপি নেতারাও কিছু পার করে দিচ্ছে। নেতারাও সুনামগঞ্জ দিয়ে যারা পার করছে, তাইলে কালামানিকরে দূরে কারা এই কি জানি স্বেচ্ছা দিছে, এটা কি আপনারা গেছিলেন শেষে? বিএনপি এলাকায় স্বেচ্ছা পুলিশের কাছে দিচ্ছে। ডক্টর ইউনূসকে জনগণ 5 বছর চায়। ডক্টর ইউনূসকে কেন 5 বছর চায়? ডক্টর ইউনূসকে নিয়ে যারা এখন লাফালাফি করছে, তারা কি আসলে ডক্টর ইউনূসের খবর আগে রেখেছিল? যখন ডক্টর ইউনূসের অনেক বিপদ ছিল, এমন প্রশ্ন করেছেন বিএনপির একজন নেতা। তিনি বলেছেন ডক্টর ইউনূসের বিপদের সময় একমাত্র নাকি বিএনপি নেত্রী বা বেগম খালেদা জিয়াই পাশে ছিল। বিএনপির নেতৃত্ব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর ক্ষমতা নিয়ে টকশোতে কয়েকজন আলোচক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে দুর্বসন্ধিভাবে এবং উনি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে উনি এসব বক্তব্য দিয়েছেন। এরকম কোনো কথা হয়নি যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে বা শেখ হাসিনার ফেরত দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এবং উনি আরো বলেছেন যে শফিকুল আলম এটাও বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং যখন শেখ হাসিনার ব্যাপারে কথা উঠেছে তখন নেগেটিভলি এটা দেখা হয়নি। আসলে এই কথাগুলোকে সম্পূর্ণভাবে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণীতভাবে বলছেন ভারত থেকে। আমরা এইসব নিয়ে কথা বলবো। এছাড়াও ঈদের দিন থেকেই কথা উঠেছে যে ডক্টর ইউনূসকে আরো 5 বছর, সেটা এনসিপি থেকেও বলছে কোনো নেতা। তাছাড়া উনি যখন নামাজ পড়ে বের হয়েছেন, ওনার সাথে হাত মেলানোর সময়ও বলেছেন যে অনেকেই 5 বছর। এছাড়াও বিভিন্ন দিক থেকে আলোচনাও আসছে, কিছু সোশ্যাল মিডিয়া দিক থেকে, যে ডক্টর ইউনূস যাতে 5 বছর ক্ষমতায় থাকতে পারে, সেই ব্যাপারে আলোচনা হচ্ছে। আবার বিশেষ করে বড় দল বিএনপি চাচ্ছে যে নির্বাচন, এবং নির্বাচন নিয়ে যে তালবাহানা করতে ডক্টর ইউনূস ডিসেম্বরে বলছে, ডিসেম্বর থেকে জুনে, আবার জুন থেকে পিছিয়ে আরেক ডিসেম্বরে যায় কিনা, এরকমও সংখ্যা পোষণ করছে। আমরা এসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে 4 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন মনির ইসলাম রবি, বিএনপি নেতা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমার সাথে উপস্থিত আছেন মেজর মোহাম্মদ ইমরান, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন রবীন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আজাদ, আওয়ামী লীগ নেতা। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপা, সেই সাথে সমগ্র শ্রোতা দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি নরেন্দ্রনাথ মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে মোদি এবং ডক্টর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকে আমাদের প্রেস সচিব, মানে ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব ছিলেন, উনি বর্ণনা দিয়েছেন, কিন্তু ভারত থেকে বলা হচ্ছে যে এরকম কোনো বক্তব্য, এরকম কোনো আলোচনা উঠে আসেনি হাসিনা, বিশেষ করে হাসিনাকে ফেরত আনা বিষয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে কেন এই ধরনের, শফিকুল আলম কেন এভাবে বর্ণনা করলেন? এবং উনি বলেছেন যে ফলপ্রসূ হয়েছে এবং আলোচনা সাকসেসফুল, উনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কিছুতে না করেন নাই। তো এটা কি আসলে হওয়ার কথা নাকি? ভারত তো দেখাই করতে চায়নি, সেই জায়গায় মানে বাংলাদেশ জোর করে দেখা করেছে বা রাজি করিয়েছে, এরকমটা বলা হয়। তো সেই জায়গায় এরকম আলোচনার কোনো সুযোগ আছে কিনা বলে আপনি মনে করেন কিনা? নরেন্দ্রনাথ মজুমদার। নমস্কার। মানে আন্তর্জাতিক যে কূটনীতির বিষয়টা, সেখানে মানে কেউ দেখা করতে চাচ্ছে না, জোর করে দেখা করে করার বিষয়টা, এটা যারা প্রচার করে, এটা কি আসলে কি হাস্যকর না? এখানে যে অভিজ্ঞ আছে রবিদা, খুব স্টাডি করা মানুষ, মানে এখানে এই যে প্রচারটা, মানে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে ভারতীয় মেইন মিডিয়া কিছু প্রথমে করছিল, তারা পরে রিজার্ভ হয়েছে, আর কিছু মিডিয়া যে কায়দায় বাংলাদেশকে প্রতিটাকে ডাবল মিনিং করতেছে, শব্দকে সে ডাবল মিনিং করে তারা যে কায়দায় উপস্থাপনা করছে। আজ হচ্ছে আমাদের কত তারিখ? 8 তারিখ হচ্ছে এপ্রিলে। এই পর্যন্ত তারা কিন্তু আমাদের বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি বিশ্ব দরবারে তাদের মিডিয়ার মাধ্যমে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাই। তারা যে উদ্দেশ্যটা নিয়ে মানে এগুলো করছে, এবং সেই উদ্দেশ্যটা কোনোদিন সফল হবে না, এটা তারাও জানে। সম্ভবত তারা বড় অঙ্কের কোনো ডিল হয়েছে,
অথবা কোনো অ্যাসাইনমেন্ট নিছে, অথবা কোনো ভিন্ন উদ্দেশ্য, মানে ব্যর্থ চেষ্টা যেটা, সেটা সব মিলে যেটা করতেছে, এটা একদম হাস্যকর একটা বিষয়। যে এবং আমাদের দুই দেশের যে মিটিং এর দুই রাষ্ট্রপ্রধান তারা যে আলোচনা করছে, এর শতভাগ কিন্তু কোনো দেশের এই ধরনের মিটিং এর প্রচার হয় না। 90% প্রচার হয়, 10% প্রচার হয় না। এবং যে 90% প্রচার হয় সেটা কেউ তিলকে তাল, তালকে তিল, কেউ তার উদ্দেশ্য পরিচিতভাবে সে তার পক্ষে প্রচার করে, কেউ তার পক্ষে প্রচার করে। সব মিলে যেটা বলা হচ্ছে জোর করে, এখানে জোর করার কোনো সুযোগ নাই, জোর করে এখানে কোনো দেখাও করে নাই। আর আমাদের শফিকুল আলম ভাই যে বক্তব্য দিছে, শোনেন, আমার এখানে রবিবার বক্তব্য দেবে, রবিবার বক্তব্য দেওয়ার পরে রবিবার দলের সব লোকেরও ভালো লাগবে না। এখন মানে আল্লাহ তো সবার মন পায় না। যেমন যদি আজকে বৃষ্টি হয়, যারা পাট লাগাইছে তাদের জন্য খুব ভালো, যারা তরমুজ লাগাইছে তাদের জন্য খুব খারাপ, যারা মুগ ডাল লাগাইছে তাদের জন্য খুব ভালো। এখন আমাদের বক্তব্য, আমাদের প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব দিয়েছেন, এই বক্তব্য আমাদের দেশের জন্য উনি তার চিন্তা ভাবনা থেকে দিচ্ছেন। এই জন্য মানে কার গায়ে গত্রদাহ হলো, আর কেউ সুখী হলো আর কে দুঃখী হলো, এটা বিবেচনা করে উনি বক্তব্য দেন নাই। প্রতিটা দেশের একটা সিদ্ধান্তে সব দেশ সুখী হয় না, সব দেশ খুশি হয় না। ভারত কেন এইভাবে প্রচার করছে যে এরকম কোনো কথা হয়নি, এবং শফিকুল আলম রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেখানে, যেখানে ওনার রাজনীতি মানে যে কথাগুলো হয়েছে সে একজাক্টলি সেই কথা। এবং হাসিনাকে কি আসলে ফেরত চাওয়া কি সম্ভব ছিল কিনা, এবং ফেরত চাওয়ার সময় মোদির কোনো প্রতিক্রিয়া ছিল না। আবার মোদি এই কথা বলেছেন যে আপনাকে শেখ হাসিনার আমলে আপনাকে অনেকভাবে নাজেহাল করা হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি বা আমরা এটাকে ভালোভাবে নেই। এরকম কি কথা বলার কোনো সুযোগ আছে কিনা নরেন্দ্র মোদী? নরেন্দ্রনাথ মজুমদার শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, উনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। আমি আহ নরেন্দ্রনাথ মজুমদার শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, আমি মনির ইসলাম রবি ভাইয়ের কাছে যাই, আপনার কাছে শুনতে চাই যে এরকম কোনো সুযোগ আছে কিনা আসলে। শেখ হাসিনার বিষয়ে কথা তুলছে, তারপরে বলার পরে মোদি কিছু বলে নাই। তারপরে ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতিশীলতা দেখিয়েছে যে হাসিনা তার উপর অত্যাচার করেছে বা নাজেহাল করেছে সেটার ব্যাপারে। এগুলো কি আসলেই মানে শফিকুল আলমের সব বানানো বক্তব্য, নাকি এই ধরনের কোনো কিছু হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপিকা, টেবিল টক ইউকে হাসিনা আক্তার, আমার সাথে সহ আলোচক হিসেবে আছেন বিজ্ঞ আলোচকবৃন্দ, এবং আমাদেরকে যারা দেশে প্রবাসে দেখছেন তাদের সকলকে আমি আমার দল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সাথে সাথে দুঃখ ব্যথিত মন নিয়ে স্মরণ করছি গাজায় বর্বরোচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং গাজায় যেই বর্বরোচিত হামলা ইসরায়েল করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। ভারত সফরের বিষয়টা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, অথবা এটা ব্রেকিং নিউজ। তারপরও কিছু বলতে হয়, কেন অনেক তো শোর মধ্যে এগুলি অনেক বলা হয়েছে। আমি যেটা বুঝি আর কি স্বাভাবিকভাবে, এটা দুইটা ভাগে ভাগ করে আমি কথাটা বলি, আপনারা বুঝতে পারবেন, আলোচনা করে আপনারা আরাম পাবেন। একটা হলো আমাদের টিম, আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার টিম, আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী ওনার টিম, যারা সফর সঙ্গী হয়ে বিমস্টেকের ব্যাংকক সম্মেলনে গিয়েছে। দেখেন, নরেন্দ্র মোদী সাহেবের সাথে গেছেন হলেন ওনার পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা, পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এরা হলো ওনার সফর সঙ্গী। আর পাশাপাশি আমাদের দেশে আমার যে প্রধান উপদেষ্টা সাহেব গেলেন, তার সফর সঙ্গীর নাম হলো খলিলুর রহমান আর শফিকুর রহমান। ওই যে নামেই কোন, এখন ওনারা দুইজন হলো ওনার সফর সঙ্গী। এখন বুঝতে হবে, কারণ আমার পররাষ্ট্র উপদেষ্টা এই সফরে নাই, আমার পররাষ্ট্র সচিব জসিম এই সফরে নাই,
আমার দেশের সেনা কর্মকর্তারা বা যারা আমাদের এই সামরিক উপদেষ্টা তাদের কেউ এখানে নাই, আছেন কেন খলিলুর রহমান আর শফিকুর রহমান। ভালো, এখন যত মিষ্টি তত গুড়, আপনি যেরকম চাইবেন সেরকমই তো পাবেন। তো তাদের বক্তব্য হলো কূটনীতিক বক্তব্য। মিস্টার জয়শঙ্কর দীর্ঘ কূটনৈতিক জীবন তার, আমার দেশেও সে রাষ্ট্রদূত ছিল, রাষ্ট্র সচিব ছিল এবং রাষ্ট্র মন্ত্রী হয়েছে। তার অভিজ্ঞতা, বিক্রম মিশ্রের অভিজ্ঞতা, জয় সোহেলের অভিজ্ঞতার কাছে এই শফিকুল আলম, খলিলুর রহমানদের কূটনীতিক কোনো ভারসাম্য রক্ষা করার মতো ব্যক্তিই না। এরা কি না, বক্তব্য দিচ্ছে, কিন্তু এরা কি ওনারা তো বক্তব্য, দেশের প্রতিনিধিত্ব করছেন, উনি তো দেশের, শফিকুল আলম এখন দেশের প্রতিনিধিত্ব, মানে আমি এই এখানকার জন্যই বলছি যে কি বলছে সেটাকে উনি ইয়ে করছেন, এবং সেইভাবে কিন্তু নিউজ হচ্ছে, আমরা না করছি। না না, শফিকুল আলমকে কূটনীতি বক্তব্য শিষ্টাচার তো মানতে হবে। আপা আপনাকে একটু বুঝতে হবে। দেখেন, আমি তো আগে বললাম যে এগুলো বিতর্ক করতে পারবো সারাদিন। আমি বললাম যে মোদির সেট আপ কি, আমার প্রধান উপদেষ্টার সেট আপ কি। যেহেতু এটা রাষ্ট্রীয় সফর, বিদেশে সফর, সেহেতু আমার সাথে আমার পররাষ্ট্রমন্ত্রী থাকবে, আমার সাথে আমার পররাষ্ট্র সচিব থাকবে, যারা কূটনীতি বুঝে, যারা কূটনীতি সম্বন্ধে জ্ঞান রাখে, তাদেরকে আমি সফর সঙ্গী করব। আমি খলিলকে আর শফিককে কেন সফর সঙ্গী করব? এরা তো কূটনীতির কিছুই বুঝে না, এরা তো এই সেক্টরের জন্য কিছু না। শফিক সাহেব হলো আমার ইয়ে না, তো উনি উনি হলো উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি প্রেস সচিব উপদেষ্টা, একজন সিম্পলি কাজ করেন উনি প্রধান উপদেষ্টার পক্ষে। উনি তো আমার রাষ্ট্রীয় স্পোকম্যান না। রাষ্ট্রীয় স্পোকম্যান হলো আমার তথ্য উপদেষ্টা, উনি হলেন রাষ্ট্রের পক্ষে কথা বলবেন। তো নাই তো আমার সফর সঙ্গীতে। তা আমার ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার তার সফর ফলপ্রসূ হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে, এটা নিয়ে ব্যাখ্যা করার মতো কোনো সুযোগই আমার নেই। দ্বিতীয় পার্টটা হলো যে আপনারা, আমি আজকে কদিনই এই সফর নিয়ে অনেক কথা শুনছি। এই সফরটা কিভাবে হলো, কেন হলো, অনেক বিতর্ক হচ্ছে। সফর না সে বৈঠক? বিতর্ক, বৈঠক না না, বৈঠক। সফর বৈঠকটা, হ্যাঁ বৈঠকটা কিভাবে হয়েছে, এই সফরে যে বৈঠকটা হয়েছে। আবার অনেকেই আবার এরকমও শুনতেছি যে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে, বিমস্টেকের আমরা কি জানি চেয়ারপারসন হয়েছে। আরে ভাই, এটা তো বিমস্টেকের সিস্টেমই আছে, কার পরে কে আসবে, কার পরে কে আসবে। ভারতের পরে বাংলাদেশের, বাংলাদেশের পরে নেপাল যাবে, নেপালের পর বার্মা হবে, বার্মার পর ব্যাংকক হবে, এরকম তো সিরিয়াল আছে। এইটা কোনো বিষয় না। বিমস্টেক এমন কোন সংগঠন না যে এখান থেকে আহামরি কোনো কিছু আমরা নিয়ে আসতে পারবো বা দিয়ে নেওয়ার মতো কিছু আছে, এমন কিছু নাই। যাক, এটা অন্য চ্যাপ্টার। আমি যে চ্যাপ্টারের কথা বলছিলাম যে সফর কি জানি এই বৈঠকটা কেন হলো, কি হলো। অনেকে বলছেন যে 4বার চিঠি দিছে, ভারতীয় পক্ষ এটা অ্যালাউ করে নাই বা ডিনেও করে নাই বা কোনো উত্তরও দেয় নাই, এক কথা। দ্বিতীয় কথা হলো, ভারত যখন মোদী সাহেব বিমস্টেকে রওনা হয়েছেন দিল্লি থেকে, ওনার এক স্যান্ডেল টুইট করছেন, সেখানেও কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে উনি সাইড লাইনে বসবেন বা বৈঠক হবে এমন কোনো কথা সফরের তালিকার মধ্যে ওনার ছিল না। উনি যে তালিকাটা টুইট করছেন সেটার মধ্যে তখনও ছিল না। যে হঠাৎ করে এটা কেন হলো, হঠাৎ করে এটা এই জন্য হলো, অজিত দোভাল যখন, কারণ এই সফরে অজিত দোভালের থাকার কথা না, তো অজিত দোভাল সেখানে অনুঘটক। এই অজিত দোভালই প্রধানমন্ত্রীর সাথে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টাকে সাইড লাইনে বসার অনুঘটক উনি। যে এগুলো তো আমরা জানি যে অনুঘটক, মানে না জানি বলতে অনুঘটক মানে না, অনুঘটক জানেন নাই দেখে তো আমাদের সমস্যা। এগুলো বলছে অনুঘটক কেন হলো, যখন আমাদের প্রধান উপদেষ্টা চীনে যে একটা বক্তব্য রেখেছেন, সেটা হলো চট্টগ্রাম বন্দর কানেক্টিভিটি নিয়ে উনি একটা কথা বলেছে। চীনকে সরাসরি আমন্ত্রণ করেছে চট্টগ্রামে আসতে, ব্যবসা বাণিজ্য করতে। আপনারা জানেন বার্মা অ্যাক্ট সম্বন্ধে, এখন যেই আপনার রাখাইনে সশস্ত্র সংগ্রাম হচ্ছে, এটার সাথে
বার্মা অ্যাক্টের অনেকটা সাদৃশ্য আছে এবং আমেরিকা সেটা বাস্তবায়ন করতে চায়। চীন হলো অখণ্ড বার্মার পক্ষে, মানে সামরিক জান্তার পক্ষে। আর চীন যদি এখানে চট্টগ্রামে চলে আসে বিনিয়োগের নামে, আমেরিকা যেই রাখাইনকে বার্মা থেকে আলাদা করে দিতে চায়, একটা রাষ্ট্র করে দিতে চায়, সেখানে তাদের জন্য অনেকটা কঠিন বা দুরূহ হয়ে যাবে। কূটনীতিক ভাবে তারা এখানে একটা পরাজয় করবে। সেহেতু এই তুলসী গেবার্ড, যার কথা বারবার আমরা শুনছি বা বলছি, দ্রুত তার সহিত অজিত দোভালকে বলছে যে কোনোভাবে ইউনূসের সাথে সাইড লাইনে বসো, কথা বলো এবং তাকে ওই পদক্ষেপগুলি যেন না নিতে পারে সেই দিকে তোমরা নজর রাখো। ওই প্রেসক্রিপশন অনুযায়ী অজিত দোভাল মাত্র 4 ঘন্টা সময়ের মধ্যে এই সাইড লাইনের বৈঠকটা করার ব্যবস্থা করেছিলেন। জানেন আপনারা, আমাদের উপদেষ্টা 20 মিনিট পরে আসছে। উনি রেডি হয়ে আসতে 20 মিনিট সময় লাগছে। 20 মিনিট পরে এসে এই সবাই উনি উপস্থিত হয়েছেন, বৈঠকে উপস্থিত হয়েছেন। এখন প্রশ্ন হলো, শফিকুর রহমান সাহেব লিগেল লোক কিনা? শফিকুর রহমান সাহেব যে বক্তব্যগুলি করেছেন ওনার নিজের এক স্যান্ডেলে করেছেন। তার মানে ওনার একটা ফেসবুক পেজে উনি এই সমস্ত কথা বলেছেন। এখন রাষ্ট্রের শিষ্টাচার কি? রাষ্ট্রের পক্ষ থেকে ব্রিফ করবে। যেমন রাষ্ট্রের দুইটা একটা ব্রাঞ্চ থাকতে পারে, যেমন বাসস আমাদের বাংলাদেশ সাংবাদিক সংস্থা, এটা আমাদের যেরকম ভারতের পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, তাদের মাধ্যমে সরকার তার কি কথা হয়েছে, সফরে কি হয়েছে সে ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিবে। শফিকুর রহমান সাহেব তার মন গড়া তার ফেসবুকে উনি কিছু লিখলেন, এটা উনি লিখতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত অভিমত। তবে রাষ্ট্রীয় সফরে যারা উপস্থিত ছিলেন, যে দুইজন, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস সাহেব, নরেন্দ্র মোদী ওনার এক স্যান্ডেলে ওনার সাথে ইউনূসের সাথে কি কথা হয়েছে সেটা উনি কিন্তু সাথে সাথে লিখে প্রকাশ করে দিয়েছেন ফেসবুক। ওই কথাগুলি ইউনূস যা বলেছে, মোদী যা লিখেছেন, সেটাই হলো সফরের মূল জিস্ট। এবং আপনারা দেখেছেন ভারতীয় কর্তৃপক্ষ এই সফর শেষ হওয়ার পরেই জয়শঙ্কর, বিক্রম মিশ্রি, জয় সওয়াল এরা বসে কিন্তু প্রেস ব্রিফিং করেছে। সেখানে যে কথাগুলি বলেছে সেটাই কথা। অতএব এর বাইরে কোনো কিছু কথা আপনি আর আমি বলছি যেগুলি, সেগুলিকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমলে নেওয়া কোনো কারণ আছে বলে আমি জানি না। এটা এমন কিছু না, মামার বাড়ির দাওয়াত না, শ্বশুর বাড়ির দাওয়াত না, যে এখানে বসে অনেক কিছুই বলা যায়। এবং শফিক সাহেব যে কথাগুলি বলছে, পদ্মার কথা বলেছে, তিস্তার কথা বলেছে, সীমান্ত হত্যার কথা বলেছে, শেখ হাসিনার কথা বলেছে, হ্যাঁ, এই যে আমি আর আপনি কথা বলতেছি, কথা বলতেই পারি। এখন সেগুলি বাস্তবায়ন হবে কিনা, সেই বিষয়ে কোনো কিছু বলেছে কিনা, সেই ব্যাপারে তো শফিক সাহেব কোনো কিছু লেখেন নাই। উনি বলছে যে মোদী সাহেবকে অবহিত করা হয়েছে। তাই একটা আমি আর আপনার চা খাইতে বসবো, তখন একজন একজনের সাথে আলাপ করলে আলাপ তো করতেই হবে। তাহলে এই কথা ছাড়া, আমার রাষ্ট্রীয় কথা ছাড়া অন্য কোনো ব্যক্তিগত কথা তো ইউনূস সাহেব মোদী সাহেবের সাথে না। তো উনি ওনার প্রস্তাবগুলি বলছেন যে আমরা এই চাই বা এই করতে চাই। আমার মোদী সাহেব বলছে যে আপনারা অনেক বেশি বেশি কথা কইতেছেন, এগুলো কোয়া বন্ধ রাখেন। এটাও আবার আমরা শুনছি। এখন কারটা সত্য কারটা মিথ্যা উপরওয়ালা জানে। আর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যারা জড়াচ্ছেন তারা নিজেরা এটা বলতে পারবেন, আমি জানি না। তো এই নির্বাচন সম্বন্ধে একটা কথা বলছেন, এটা একটু ছোট্ট করে বলে দেয়। আমাদের দেশের বাণিজ্য মেলা আর এই সরকারের নির্বাচন দেওয়া একেবারে সেম জিনিস। দেখবেন আমাদের দেশে বাণিজ্য মেলা হয় যে জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা। তো 31 তারিখের আগে আইসা যারা নাকি ব্যবসায়ী ওই বাণিজ্য মেলায় যারা নাকি স্টল নেয়, ওরা একটা দরখাস্ত করে বাণিজ্য মন্ত্রণালয় যে আমাকেও এই বৃষ্টি বাদল হয়েছে, কাস্টমার আসে নাই, এইটা হরতাল এই কারণে আমরা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদেরকে সময় বাড়িয়ে দেন। তো বলো যে ঠিক আছে, তোমাকে 7 দিন বাড়াই দিলাম। এরপর আবার একটা দরখাস্ত করলে আবার 7 দিন বাড়াই দিল। তো মনে করেন এখন আমাদের দেশের এই যে এখন যে সরকার আছে, এই সরকার যে নির্বাচন দিবে সেটা বাণিজ্য মেলার মতো। একজন কয় হলো ডিসেম্বরের মধ্যে দিব, আবার আরেকজন কয় ডিসেম্বরে সম্ভব না হলে জুনের মধ্যে দিব। তার মানে হলো 31-এ শেষ হওয়ার কথা ছিল, 7 দিন বাড়াইলাম, আবার এরপরে 7 দিন বাড়াইলাম। এরপরে দেখা যাবে আরেকজন এসে বলবে জুনে তো কইছিলাম বৃষ্টি বাদলের কারণে বর্ষা টর্ষা হইতেছে,
এখন তো জনগণ ভোট কেন্দ্রে যাইতে পারবো না, অসুবিধা হবে। তাহলে আগামী ডিসেম্বরে আবার একটা চিন্তা ভাবনা করতেছে। এইভাবে চলতে থাকবে। নির্বাচন হলো এটাই এদেশে, আর নির্বাচন এদেশের মানুষ তার ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছিল, সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা সেখানে আমি সন্দেহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, নরেন্দ্রনাথ মজুমদার, আপনি শেষ করতে পারেন নাই। আমার কথা হচ্ছে, উনি যেহেতু ফ্রেশ সচিব, উনি কিন্তু ব্যক্তিগত কথাগুলো কিন্তু ওনার ফলো করা হয়। তো উনি যখন কথা বলবেন সংযত হয়ে কথা বলবেন, এবং ওনার কথা ফেসবুকে যখন পোস্ট করবেন সেটাকেই কিন্তু মানে বক্তব্য হিসেবে ধরা হয়। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে শেখ হাসিনাকে চাওয়ার পরে মোদি কোনো নেগেটিভ আচরণ করেনি, এটা উনি ঠিক বলেছেন কিনা? কারণ ইতিমধ্যেই আমরা ভারতীয় মিডিয়াতে দেখেছি যে ওনার এই বক্তব্যকে মানে টোটালি এক ধরনের জোকার হিসেবে নেওয়া হয়েছে, যে এটাতে উনি ওনাকে মজা করা বা ওনাকে সেভাবে নেওয়া হয়েছে যে উনি ফান করে কথা বলেছেন, বা এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। হয়তো জনগণকে খুশি করে, কিন্তু উনি তো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন, তো ওনার সেই জায়গা থেকে উনি এটা বলতে পারেন কিনা? বা মোদি কোনো ইয়ে করবে না, এটা নিয়ে নেগেটিভ কোনো আচরণ করবে না, সেটাও কি আপনার বিশ্বাস হয় কিনা? জি, আপা শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা করে। ইন্টারনেটের সমস্যা করবেন কি লেগে? এলন মাস্ক এসে গেছে না? আপনার এই যে মাইক্রোফোন অফ করা আপনার থেকে। মাইক্রোফোনটা চালু করে। রবি দাদার যে এখন ঠিক আছে, এখন ঠিক কথায় আছে। যেটা বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সাথে একটা জায়ান্ট টিম ছিলেন, সেই হিসেবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে টিমটা ছিল সেটা একটা বেমানান এবং মানে মানে সমান সমান না, বেমান না, হয় না। দুর্বল। হ্যাঁ, দুর্বল, মানে তাদের সাথে যায় না সেই টিম অনুযায়ী। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যদি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা নয়, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নয়, তাহলে ব্যক্তি যদি হয় নরেন্দ্র মোদীর সাথে লোক নিয়ে ঘোরা লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লোক নিয়ে যাওয়া লাগে না। ডক্টর মোহাম্মদ নিজে একটা কোয়ালিটি ম্যান। নরেন্দ্র মোদী পার্সোনালি ভারতের প্রধানমন্ত্রী বাদে কাল তার সন্ন্যাস নিতে হবে। কোন মনমোহন সিং যেমন হারায় গেছে, হারায় যাবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা গ্যাম্বেল ওয়ার্ল্ড আছে। সে এই জাতীয় কথাবার্তা একা ফেস করতে পারে, সে এ ধরনের অনেক প্র্যাকটিস তার আছে, কিন্তু নরেন্দ্র মোদী সেই প্র্যাকটিসটা নেই। এজন্য তার পিছনে সবসময় একজন মানুষ থাকা লাগে। এখানে তার দুর্বলতা আছে নরেন্দ্র মোদী। আর আমাদের শফিকুল সাহেব যদিও প্রেস সচিব হয়, তিনি একজন যুগ্ম সচিবের পদমর্যাদা বর্তমানে রাখেন। এখন তিনি যেমন নরেন্দ্র মোদী সিনিয়র সচিব যখন বলতে পারে। এখন সে তার বর্তমান ফেসবুক এমন একটা বিষয় যে আমাদের কোন সিনিয়র ব্যক্তির, কোন নেতার একটা ফেসবুকও একটা গণমাধ্যম হয়ে গেছে। বাংলাদেশে অনেক পত্রিকা আছে, জাতীয় পত্রিকা নিবন্ধন আছে, যেটা 300 কপি বিক্রি হয় না, অথচ একটা ফেসবুকের একটা পোস্ট মানে কয়েক লক্ষ মানুষ দেখে। এই হিসেবে এখন এই ফেসবুকটাও গুরুত্বপূর্ণ। এখন ভারতের যে মিডিয়া, ভারত কি করছে, এই যে জায়ান্টের কথা বললেন, এই জয়শঙ্করের মতো লোক পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও কিন্তু ভারত তার সব মানে আশেপাশের দেশগুলোর সঙ্গে হারাই ফেলছিল, ধরে রাখতে পারে নাই। আমরা ভারতের দূর থেকে যে মনে করি কাশবন অনেক ঘন, কাশবন কাছে গেলে অত ঘন না। আমরা ভারতকে যে বড় বড় হ্যাডাম মনে করি, ওই হ্যাডাম মনে করাটাই আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। আসলে ভারত সে ধরনের না। আর ভারতের মিডিয়ায় যে প্রোপাগান্ডা গুলো ছড়াচ্ছে এবং সামনেও ছড়াবে, এর কিন্তু কোনো ফিডব্যাক ভারত পাচ্ছে না, আর পাবেও না। এটাও নিশ্চিত থাকে। অতএব মানে আমাদের যে দিন শেষে আমাদের দেশ, আমাদের প্রেস সচিব যেটা বলছে ওটা আমাদের কাছেই রাইট, এবং আমরা ওইটা নিয়েই এগোই। এবং আমাদের কোন দেশ বিরোধিতা করলো সেটা নিয়ে আমরা করে না থাকি, আমাদের মতো করে আমরা এগোই, এবং আমাদের তাতেই ভালো হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ নরেন্দ্রনাথ মজুমদার। আমি একটু মেজর ইমরান আপনার কাছে শুনতে চাইবো আপনার মতামত এই বিষয়ে। আপনার মাইক্রোফোনটা অফ করা, মাইক্রোফোন অফ করা। আবার ধন্যবাদ। আমি এবং আপনার মাধ্যমে সহ-আলোচক এবং যারা দর্শক শ্রোতা তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ উত্তর শুভেচ্ছা। যে ব্যাপারে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন, এটার ব্যাপারে আমি আমাদের রবি ভাইয়ের থেকে আলাদা মত পোষণ করি। প্রথমত হলো, এটা ছিল একটা বিমস্টেক ছিল মেইন মিটিং, এটা ছিল ফাংশনটা ছিল বিমস্টেক।
এবং এটা ছিল সাইড টক, এবং ইট ওয়াজ আনসার্টেন, ইট ওয়াজ টোটালি আনসার্টেন, এটা হবে কি হবে না। যদিও আমাদের দেশ সরকার তাদেরকে মেসেজ দিয়েছিল ফর্মাল, বাট দে হ্যাভ নট রিপ্লাইড, তারা উত্তর দেয়নি। এবং আপনি জানেন স্বৈরাচার শেখ হাসিনাকেও হ্যান্ড ওভারের ব্যাপারে রিপেট্রিয়েশন যে ট্রিটি আছে তার মাধ্যমে যারা প্রত্যাবর্তন চুক্তি, সেটারও তারা আজ পর্যন্ত উত্তর দেয়নি। সুতরাং এখানে ভারতের মানে যে কি বলে অজিত দোভালের ইনিশিয়েটিভ, তারপরে ওই যে আপনার কি বলে তুলসী গ্যাবার্ডের, এগুলি হয় কি দিজ আর ফর দি বেনিফিট অফ ইন্ডিয়া, নট ফর আস। অ্যাকচুয়ালি ওদের স্বার্থে ওরা এই সাইড টকটা করেছে, এবং যেহেতু ওরা ইচ্ছা করে এটা হয়তো করেছে যাতে বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস তার গোয়েন্দা সংস্থার লোক বা টিম নিয়ে না যেতে পারে, কারণ এটা হচ্ছে আনসার্টেন কেস, সুতরাং ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। বাট ওই যে আমার ভাই যেটা বললো যে ডক্টর ইউনূস একাই 100, এখন আওয়ামী লীগ আর বিএনপি যে সুরেই কথা বলুক, ওনাদের যখন কথা বলে ওনারা তখন দেখে ওনাদের যে পাওয়ার মঙ্গার যে পলিটিক্স, ওইটার কতটুকু ক্ষতি হচ্ছে। বাংলাদেশে আমরা 53 বছর 54 বছর আমরা দেখেছি এই পলিটিক্যাল গভর্নমেন্টগুলিকে, সুতরাং আমাদের ওই কনক্লুশনে যাওয়া হয়ে গেছে তারা কি পরিবর্তন করবে আর কি করবে না, আর তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নিজের দলেই নাই। সুতরাং আমরা তাদের তো হয়তো ভিতরে কিছু কষ্ট থাকতে পারে, কিছু গ্রিভ্যান্সেস থাকতে পারে, এটা হইতে পারে। তবে ইন্ডিয়ার যেটা প্রচার প্রচারণ আপনি জানেন, রিউমার স্ক্যানারের মাধ্যমে ফ্যাক্ট চেকিং করা হয়েছে, এবং ইন্ডিয়ার যেটা সারা পৃথিবীতে সবচেয়ে ফলস ফেক নিউজ প্রচারের রেকর্ড নাম্বার 1 তারা অলরেডি অর্জন করেছে। আরেকটা হলো এই যে বিতর্কিত যে যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, প্রেস সেক্রেটারি যখন একটা শফিক আলম সাহেবকে প্রেস সেক্রেটারি করা হয়েছে, নিশ্চয়ই তার কোয়ালিটি বা ক্যাপাবিলিটি আছে, না হলে তাকে নেওয়া হতো না। ডক্টর ইউনূস ওরকম মানুষ না যে উনি একটা অযোগ্য লোককে বা যারা ওইরকম ক্যাপাবল না তাদেরকে নিবে। তারপরে যেটা বললো ওই যে ডক্টর খলিল সম্পর্কে অনেকেরই অনেক ধারণা নাই ডক্টর খলিল সম্পর্কে। ওনাকে আনা হয়েছে আমেরিকার থেকে, হি ওয়াজ ইন আমেরিকা ফর লং টাইম, এবং ওখানে তার যে আমেরিকান গভর্নমেন্টের যে যারা সিনেটর বা কংগ্রেসম্যান, এদের সাথে তার বিশাল সম্পর্ক আছে, তার একটা বিশাল নেটওয়ার্ক আছে। সুতরাং এখানে আন্ডার এস্টিমেট করার কিচ্ছু নাই। আরেকটা হলো যে আপনার যেটা ভারতের মিডিয়াগুলি আমরা সবসময় দেখি, আপনি দেখবেন রিপাবলিক মিডিয়া, তমক, ওই যে ময়ূক রঞ্জন চক্রবর্তী, এই ধরনের লোকগুলি এত কথা বলে, এত লাফালাফি করে। আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলছি বাংলাদেশে কি আসলে কোয়ালিফাইড লোক নাই? উনি সব মানে বাইরে থেকে এনে উনি করেছেন, তারপরে বাইরে থেকে এনে না শুনেন না ইমরান ভাই শুনেন, রবি ভাই, লেট মি টক অন সাইড, আই টক I lose the flow, please take your time and talk, then now let me talk. আরেকটা কথা হলো বাংলাদেশের যোগ্য লোক নাই, কে বলেছে? বাংলাদেশে প্রচুর যোগ্য লোক আছে, এবং এই প্রচুর যোগ্য লোককে নেওয়া হয়েছে, এবং থিংস আর ইমপ্রুভিং। এখন অনেক আপনি দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি কোথায় বলবেন না, সব জায়গায় যে পলিসি মেকিং হচ্ছে, সংস্কার হচ্ছে, রিফর্মস হচ্ছে। যে সুজনের যে বদিউল আলম সাহেবকে নেওয়া হয়েছে, এরকম অনেক হাইলি কোয়ালিফাইড লোককে নেওয়া হয়েছে। এখন আপনার রিজার্ভ রয়েছে অনেক, 62,000 কোটি টাকা লোন পরিশোধ করা হয়েছে, থিংস আর গোয়িং অন। এবং এখন হলো আপনার মেইন সমস্যা কোথায়? মেইন সমস্যা হলো বিএনপি কোঅপারেট করতেছে না, এবং ছাত্ররাও একটা গ্রুপ খারাপ হয়ে গেছে, ছাত্রদের মধ্যে কিছু সমন্বয় অলরেডি ডিরাইল হয়ে গেছে, তাদের নামে অনেক রিপোর্ট আসতেছে। এখন এই যদি বড় একটা বিএনপি, আওয়ামী লীগ মাঠে নাই বলতে গেলে, যেহেতু আওয়ামী লীগের নেত্রী নাই, আমরা আওয়ামী লীগকে কোনো ব্লেম করতে পারি না। আওয়ামী লীগের যারা আছে তারা হয়তো মামলা মকদ্দমা পালিয়ে আছে, অনেক কষ্টে আছে, এবং তারা যেভাবে হোক পুলিশ বা বিএনপির কিছু লোকের সাথে আপোষ করে আছে বিভিন্ন জায়গায়। আমার এলাকায় আমি যেটা জানি, বিএনপির এবং আওয়ামী লীগের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা একটা আপোষ করে চলতেছে এইভাবে, এবং প্রচুর অর্থ খরচ হচ্ছে তাদের, থানাকেও দেওয়া হচ্ছে আর নেতাদেরকেও দেওয়া হচ্ছে। সুতরাং ওগুলি আমার বলে আমি এটা দীর্ঘায়িত করবো না। আমার যেটা আসল বলার, জয়শঙ্কর ইজ নট এ ভেরি সাকসেসফুল ফরেন মিনিস্টার। কারণটা হলো আপনি দেখেন, যেটা আমার ভাই বললো, এই যে ভাই, এই যে প্রথম যে বক্তা, আমার আমি নামটা ভুলে গেছি, উনি এই যে ইয়াং ম্যান, তো আমি জয়শঙ্করে দেখেন আফগানিস্তান থেকে ইন্ডিয়াকে উইথড্র করতে হয়েছে, মালদ্বীপ থেকে উইথড্র করতে হয়েছে, নেপালে তারা পরিবেশ নষ্ট করেছে, আপনি দেখেন বাংলাদেশের সাথে অবস্থা, শ্রীলঙ্কার সাথে। সুতরাং জয়শঙ্কর মে বি হাইলি এক্সপিরিয়েন্সড,
বাট হি ইজ নট ক্যাপাবল নাও। একটা লোক একটা সময় খুব সাকসেসফুল থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে না। তারপর দেখেন আপনার অজিত দোভাল, এই অজিত দোভালকে আপনারা জেমস বন্ড বানিয়ে ফেলছেন। অজিত দোভাল কে? সে একটা পুলিশ অফিসার ছিল, ওখান থেকে তাকে বানানো হয়েছে রয়ের হেড, তারপরে বানানো হয়েছে নিরাপত্তা উপদেষ্টা। এ হলো একটা খুনি, তার মাথার মধ্যে হলো সমস্ত ভয়ঙ্কর কিছু। আপনি জানেন কানাডায়, আপনি জানেন ওই যে একজন শিখ নেতাকে নির্জরকে হত্যা করেছে এই অজিত দোভালের প্ল্যানে। আমেরিকাতে আরেকজন শিখ নেতাকে গুলি করা মানে মারার প্ল্যান করা হয়েছিল। দিস ইজ অজিত দোভাল। এখন এই অজিত দোভালের মানে যে কারণে সবকিছু হয়েছে তা না, ইট ওয়াজ প্রেশার ফ্রম আমেরিকা। কারণ ডক্টর ইউনূসকে ভারত মৌলবাদী বানানোর চেষ্টা করেছে, মৌলবাদীদের প্যাট্রন বানানোর চেষ্টা করেছে। এবং একটা ঘটনা, সবাই মিলে এখন যারা তাড়াতাড়ি একটা ইলেকশন চায়, সংস্কার চায় না, বিচার চায় না। আর আমি যদি ওই যে মির্জা আব্বাসের কথা শোনেন, মির্জা ফখরুলের কথা শোনেন, আগের কথা আর এখন কথা টোটালি অপোজিট। মির্জা ফখরুল যে বক্তব্যগুলো আগে দিয়েছে, একসময় বলেছে ওনারা এই আন্দোলনের সাথে ছিল না, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই আগস্ট একাধিকবার উনি বলেছে। আবার পরে বলে যে এটা আমরা ছিলাম। আমরাও জানি এটার পিছনে বিএনপি ছিল, আমরাও জানি এটার সাথে জামাত ছিল, আমরা জানি এটার সাথে বাম রাজনীতিক ছিল। এখন আমরা এই মির্জা ফখরুলের মতো লোক বা মির্জা আব্বাসের মতো লোকের কথাবার্তায় আমরা যদি উদ্বেলিত হয়ে যাই তাহলে হবে না। আমাদের ডক্টর ইউনূসের আমি মনে করি এটা বিগ সাকসেস। ওখানে গিয়েছে, চেয়ারম্যান 2 বছরের জন্য হয়েছে, হ্যাঁ সবই রুটিন ওয়ার্ক, বাট হি ওয়াজ চুজেন এন্ড হি ইজ দ্য বেস্ট। এবং তাকে ওই মোদির মতো লেখা পড়ে, একটা ইংরেজি লেখা দেখে পড়ে বলতে হয় না, উনি অটোমেটিক বলতে পারে ঘন্টার পর ঘন্টা। আর একটা হলো চায়না ভিজিটটা আমাদের ইন্ডিয়াকে ত্বরান্বিত করেছে, মানে তাদেরকে বলেছে কুইকলি, ওরাই বলছে যে না, ইট ইজ গোয়িং সামহার এলস, থিংস আর গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, আর আমাদের ইসের বাইরে চলে যাচ্ছে, গ্রিপের বাইরে বা আমাদের ইসের স্বার্থের বাইরে। সুতরাং আলটিমেটলি তারা এখানে আসছে। এখন আমি এত বছর ভারতের সাথে, 15 বছর আমাদের স্বৈরাচার এই যে পুতুল সরকার ছিল ভারতের, এই মহিলা আমাদের একটা চুক্তি আমাদের ফেভারে করছে, কোনো পানি আনতে পারছে বলেন? আপনি মংলা পোর্ট দিয়ে দিলেন, আপনি চিটাং পোর্ট দিয়ে দিলেন, আর আমাদের গাড়ি, পণ্যবাহী গাড়ি নেপালে যেতে পারে না, ভুটানে যেতে পারে না। এখন এই যে মানে এখন যেটা আমাদের চোখের চোখ রেখে কথা বলা, চোখে চোখ রেখে সমানভাবে সম্মানের সহিত, আমাদের ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, উই হ্যাভ অল দ্য রেসপেক্ট, বাট ইন্ডিয়া শুড হ্যাভ অলসো রেসপেক্ট ফর আস। ইন্ডিয়া, আমরা কোনো করদ রাজ্য না, ইন্ডিয়া আমাদেরকে দেশ স্বাধীন করে দিছে, এগুলি বলবো আর এটা আমরা মেনে নেবো। আমরা 9 মাস যুদ্ধ করেছি, তার মধ্যে ইন্ডিয়া যুদ্ধ করেছে মাত্র 13 দিন। 3 ডিসেম্বর থেকে 2 তারিখে যখন বিমান হামলা হলো ইন্ডিয়াতে, 3 তারিখ থেকে এই ইন্ডিয়া অ্যাকশনে আসলো, আর আমাদেরকে তারা হেল্প করেছে। বিহাইন্ড দেম রাশিয়া ওয়াজ দেয়ার, রাশিয়ার সাপোর্ট ছিল, একটা পরাশক্তির সাপোর্ট ছিল। সুতরাং শুধু ইন্ডিয়াকে ক্রেডিট দিলে হবে না, এবং ইন্ডিয়ার কারণে আমাদের দেশ স্বাধীন হয় নাই, এটা আমাদের বুঝতে হবে। ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করে দেখে, তারা মনে করে পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল। নো, এটা ওয়ার বিটুইন আমাদের 2 দেশ, পূর্ব পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান, পরে ওয়েস্ট পাকিস্তান। ভারত আসছে আমাদের অক্সিলিয়ারি ফোর্স হিসাবে। সেখানে আমাদের দেখেন কোথাও ইতিহাসে ভারতের কোন অনুষ্ঠানে আমাদের নাম বলা হয় না, জাতীয় অনুষ্ঠানে, সবকিছুতে। এখন আপনার বিএনপির সুর আমাদের বোঝা গেছে, আমরা জানি এই সুরের সাথে আমরা, কারণ ওই মির্জা ফখরুল হলো ভারতের মুর্শিদাবাদের জামাই, আমরা জানি এগুলি। সুতরাং আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু বের করতে হবে। আমাদের আগে দেশ, আগে জাতি, আগে বিচার, তারপরে সংস্কার, যাই বলেন এগুলি হবে। এত লাশ পড়ে গেল, এত মানুষ মারা গেল, সেটা বিএনপির ছেলেরাও মারা গেছে, বিএনপির যুবকও মারা গেছে, এবং ছাত্ররাও মারা গেছে, আমজনতাও মারা গেছে। তাদের বিচার হবে না, তাদের হবে না, শাস্তি হবে না। আর আমি আগে একটা ইলেকশন দিব, আর ইলেকশনটা আবার দিব কোনটা? ইলেকশন চায় না, তার স্থানীয় ইলেকশন চায় না। কেন? স্থানীয় ইলেকশনটা হয়ে গেলে তাহলে তো তাদের আর বাণিজ্য থাকবে না। এমপি হওয়ার পরে তো বাণিজ্য করতে হবে, কারে উপজেলা চেয়ারম্যান বানাবে, কারে মেয়র বানাবে, এগুলো একটা লেনদেন আছে না, নমিনেশন আছে না, আত্মীয় স্বজন আছে না। সুতরাং এইটাকে বন্ধ করতে হলে আমাদের সংস্কার দরকার, এবং আমাদেরকে বিচার করতে হবে। এটা যত অ্যাটলিস্ট যারা বড় বড় আসামি এখন যারা ধরা পড়েছে, জেলে আছে, এবং শেখ হাসিনা বর্তমানে এক্সপার্ট রায় হবে, অসুবিধা কি? শেখ হাসিনা যদি আসে খুব ভালো, না উই হ্যাভ নাথিং টু ডু। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক জয়েন করেছে, আজিজুল হক। আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে প্লিজ। আপনার মাইক্রোফোন অফ করা, মাইক্রোফোন অফ আপনার। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি।
জি জি শুনছি। আমি আমাকে একটু টাইম দিলে আমি তিনজন সম্মানিত মেহমানকে প্রশ্ন করব। জি তো বলেন। সর্বপ্রথম আমি গাজা রাফার নিষ্পাপ শিশুদের নিথর প্রাণের শোক বার্তা দিয়ে এবং ঘৃণাভরে স্মরণ করছি ইসরায়েল আর ওই আমেরিকার ওই সন্ত্রাসীদের, যারা সারা জীবনই সন্ত্রাসী পৃথিবীতে বুকে, যারা মানবতার কথা বলে অমানবিক লোক, তাদেরকে ঘৃণা টানে আমাদের দেশের দু একটা প্রশ্ন করবো আমি সম্মানিত অতিথিদের কাছ থেকে। একটা হলো সংস্কার খেলা। সংস্কার খেলা বলবে এই কারণেই যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং তিনি সবার শ্রদ্ধেয়। ওনাকে বসাইছে একটা ক্রান্তি লগ্নে। তো আমাদের এই দেশে পতিত স্বৈরাচারকে দেশ থেকে যখন তাড়ানো হয়েছে, আমাদের চারপাশে মানে আপনি জানেন না, আমরা তো এগুলো জানি, এগুলো তো আমরা প্রতিনিয়ত আলোচনা করি। আপনি জি আমি আজকে আমি প্রশ্ন করব, সরাসরি প্রশ্ন করবো হলো যে এই যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি প্রথমে আমাদের রবি ভাইয়ের কাছে প্রশ্ন করবো। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা সময়সীমা বেঁধে দিচ্ছে, রোডম্যাপ না দিলে সময়সীমা বেঁধে দিচ্ছে। আমরা কি তাকে এই সময়ের পরে কথা বলতে পারি না নির্বাচন হবে কি না হবে, ডিসেম্বরের অথবা জুনে? এরপরের প্রশ্ন হলো যে আরো প্রশ্ন তিনজনকে আমি প্রশ্ন করবো, হাসিনা আপা তিনজনকে প্রশ্ন করবো। আর একটা প্রশ্ন হলো যে সংস্কারের নামে যে বলা হইতেছে সংস্কার করবে, ইউনূস স্যার তো আমাদেরকে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় দিয়েছে, তার চেয়ে এখন তো অর্ধেকের বেশি টাইম চলে গেছে। তো আমাদের মেজর স্যারকে বলবো যে উনি কবে সংস্কার করবেন, উনি তো অর্ধেক টাইম পার করে দিচ্ছেন, তো উনি সংস্কারটা করবেন কবে? আর একটা প্রশ্ন হলো আমাদের এই আমার সম্মানিত ভাইকে, যে ভারত আমাদের ইন্ডিয়া পাকিস্তান আমাদেরকে শোষণ করছে, আমাদের স্বাধীনতার সময় হিন্দু বাড়িতে দেশের রাজাকাররা লুট করছে। তো আমি ওই সময় আমি ওই লুট দেখিনি, কিন্তু আমি দেখছি যে আওয়ামী লীগের ছত্রছায়া সাজেদা চৌধুরীর ছেলের নির্দেশে আমাদের এলাকায় যে মানে এই যে কাইদে বলে, কাইদের সময় লুট হয়েছে, একটা গ্রাম পুরো গ্রাম লুট হয়ে গেছে, পুরো গ্রাম ভালো মন্দ সব লুট হয়ে গেছে। সেই লুট গুলো দেখছি, সেই আওয়ামী লীগকে খুরশিদ আলম ভাই 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আপনার মানে আসসালামু আলাইকুম, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন ইমরান স্যার আর রবি স্যারের কাছে, যে অনেকে বলে যে ইউনূস সরকার 5 বছর থাকা দরকার, উনি সংস্কার করবে, এটা করবে সেটা করবে, কিন্তু 8 মাস হয়ে গেল, উনি এখনো আয়নাঘরে যে নায়ক ছিল, যারা আয়নাঘরে যে নিয়ে রাখতো তাদেরকে সরাইতে পারে নাই। কি করছে 8 মাসে এই ইউনূস সাহেব? যে অনেকে বলে 5 বছর থাক। বাংলা ভাই আব্দুর রহমানকে বিএনপির সময় ধরার পরে আমার মনে হয় যে 2-3 মাসের ভিতরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এই সরকার তো কিছু করতে পারতেছে না, 8 মাসও তো কিছু করতে পারে নাই। আর রবির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন থানায়, ডিস্ট্রিক্টের থানায়, যেমন আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জ এক স্মার্ট গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম আজীবন আওয়ামী লীগের চামচামি করতো, সবকিছু আওয়ামী লীগের করতো, আওয়ামী লীগ নেতা ছিল। এখন উনি বিএনপির সাইনবোর্ডে এখন পুরা লক্ষ্মীপুর প্রসারিং করতেছে, কিন্তু বিএনপি এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। উনি বলতেছেন নাজিম সাহেব এলে ওনাকে দিয়ে গেছে যে প্রচারণা করবে, তারেক সাহেব বলছে উনি আগামীতে নমিনেশন পাইব। আমরা এই দুইটা প্রশ্ন জবাব দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ খুরশিদ আলম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজাদ ভাই, আপনাদের ব্যাপারে অনেক অভিযোগ এখন যত আলোচনায় হচ্ছে, সেটা আসলে বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী, এবং বাংলাদেশে এখনো আবারও অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য এই আওয়ামী লীগ বিভিন্ন ঝটিকা মিছিল কয়েকদিন পর পরে বের হয়, কয়েকদিন পর পরে আপনাদের নেত্রী দূরে থেকে একটা আওয়াজ উঠায়। এগুলো করে তো আপনারা কোনো জায়গা পাবেন না, এবং সবাই বলছে যে 10 বছরের মধ্যে আওয়ামী লীগ ঢুকতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। ধন্যবাদ আপা, বিজ্ঞ সঞ্চালিকা এবং অত্যন্ত জনপ্রিয় হাসিনা আপা, আপনার আমন্ত্রণের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আমার সাথে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, বিজ্ঞ রবি ভাই, তারপর নরেন্দ্রনাথ মজুমদার, ইমরান ভাই, এবং সেই সাথে আমার দর্শক যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি দুঃখ ভরাক্রান্ত মনে গাজাতে যে
নৃশংসতা চলছে, প্যালেস্টাইনের ভাইদের প্রতি সহমর্মিতা এবং ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করে আমার বক্তব্য শুরু করছি। দেখুন আপা, আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে আমি সংক্ষেপে কিছু বলি যে আমাদের প্রেস সচিব তার বক্তব্য নিয়ে ভারতের বিভিন্ন প্রভাবশালী মিডিয়াতে বিভিন্ন সমালোচনার ঝড় উঠে গেছে এবং সেই সমালোচনার জবাব প্রেস সচিব ব্যক্তিগতভাবে অথবা সরকারিভাবে তাদের অভিযোগের কোনো জবাব দিতে পারেননি। তাতে বোঝা যায় তাদের সমালোচনাগুলো যুক্তি নির্ভর ছিল। এখন বিষয়টা হলো যে তারা কি বলেছে। সেই ব্যাংককের সম্মেলন থেকে যে আমাদের প্রেস সচিব যে বক্তব্যগুলো দিয়েছেন, তারা কিন্তু কোট করে সেই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তারা বলেছেন যে এই বক্তব্যগুলো মিথ্যা, বানোয়াট এবং ডক্টর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। কূটনৈতিক ভাষা আমাদের রবি ভাই আগে বলে গেলেন, খুব সুন্দর করে বলে গেছেন যে যদিও এখানে আমাদের নরেন্দ্রনাথ মজুমদার ভাই বলে গেছেন ইউনূস সাহেব একাই 100। এই যে গায়ের জোরে কথা বলা আর বুদ্ধির জোরে কাজ করা, এই অভাবটা বাংলাদেশে যে আমেরিকার মতো, ইউরোপের মতো, ভারতের মতো এবং উন্নত দেশগুলোতে কথাবার্তা মেপে বলে যোগ্য লোকদের নিয়ে তারা সব ধরনের কর্মকাণ্ড এবং সবকিছু ফেস করে। একটা হাস্যকর ব্যাপার যে ভারতের এতটুকু সুন্দর সেটিং এর কাছে আমাদের নরেন্দ্র মোদী এক খলিলুর রহমান সাহেবকে নিয়ে, যে যার সাথে কোনো পররাষ্ট্র বিষয়ে কোনো সম্পর্কই নাই, পররাষ্ট্র উপদেষ্টাও নেই, এ সম্পর্কে তাই কোনো স্টাফও নেই, প্রতিরক্ষা উপদেষ্টাও নেই, মানে একা একাই তিনি গিয়েছেন। তো বিষয় এটা হলো হাস্যকর। আমরা গায়ের জোরে কথা বলে আমরা কোথায় চলে যাচ্ছি, আমাদের এই জাতিটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমি একটু প্রশ্ন করি, আজকে যদি বিদেশি রেমিটেন্স প্রায় এই বিদেশি রেমিটেন্সটা যে হারে আমরা পাঠাচ্ছি, আমরা বিদেশি রেমিটেন্স যারা রেমিটেন্স যোদ্ধাদের অত্যন্ত সম্মান করি যে তারা এই রেমিটেন্স পাঠিয়ে আমার দেশকে উপকৃত করছেন। এই বিদেশি রেমিটেন্স যদি এই ধারায় প্রবাহিত না হতো, আজ বাংলাদেশের প্রবৃদ্ধি 4%-এর কম, যা কোন সরকারের আমলে এত কম হয়নি। আজ কোথায় চলে যেত? এই অজ্ঞতার কারণে, এই অজ্ঞতা আমাদের বুঝতে হবে। এখন বিষয়টা হলো যে উনি তার বক্তব্যে বলেছেন যে যে শেখ হাসিনা সম্পর্কে যখন প্রত্যাবর্তন সম্পর্কে বক্তব্য যখন দিয়েছেন তখন নরেন্দ্র মোদী নীতিবাচক ছিলেন না, ইত্যাদি ইত্যাদি বক্তব্যগুলো। তো এই বক্তব্যগুলোকে সরাসরি যখন ভারতীয় মিডিয়া, প্রভাবশালী মিডিয়াগুলো মিথ্যা তারা বলে কোট করে করে, তখন আমাদের প্রেস সচিবের উচিত ছিল এইগুলোকে খণ্ডন করা। তাহলে আমরা বুঝতাম যে ভারতের এই মিডিয়ার বক্তব্যগুলো এবং তারা যে সরকারের যে কর্মকাণ্ডগুলো সম্পর্কে ভারতের মিডিয়াগুলো যে তুলে ধরছে, আমাদের সরকারকে যে ভাষায় কথাগুলো বলছে এবং এই সে কথাগুলো আমার জন্য লজ্জাজনক। এবং এই কথাগুলো খণ্ডন না করে রাষ্ট্রীয়ভাবে অথবা আমাদের প্রেস সচিব নিজে খণ্ডন না করাটা আমাদের জন্য অসম্মানজনক। অথচ আমরা গায়ের জোরে যদি কথা বলি, ইমরান ভাই গায়ের জোরে কথা বলে, আপনারা যেগুলো করে গেছেন সেগুলো খুব সম্মানজনক। মানে আপনারা দেখুন 15 বছরে আপনারা যা করে গেছেন সবকিছুই সম্মানজনক। দেখুন আপা, আমি একটি কথা বলি, সেটা হলো যে ঠিক আছে, অনেক দর্শক ভাই আমাদের বলেছেন, ইমরান ভাই বলেছেন, আমাদের নরেন্দ্রনাথ মজুমদার ভাই উনি একটা সস্তা আবেগে গা ভাসানো কথাগুলো বললেন এবং তার সাইনবোর্ড দিয়ে খুব দ্রুত মানে অনেক কিছু জনপ্রিয় হওয়া যায়, এই ধরনের একটা প্রবণতা থেকে কথা বলতে পারেন উনি, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হলো যে আওয়ামী লীগ 16 বছরের ঊর্ধ্বে দেশ চালিয়েছে। একটি সরকার এতটা বছর দেশ চালানোয় তার কোনো ভুল ত্রুটি নেই, এই মূর্খতা আমি বলতে চাই না, অবশ্যই ভুল ত্রুটি আছে।
অবশ্যই অনেক কিছু সংশোধন যোগ্য আছে। উনি যদি নরেন্দ্রনাথ মজুমদার যদি সত্য কথাও বলে, তাহলে আপনি কেন এটাকে বলবেন যে উনি সস্তা জনপ্রিয়তার জন্য? আপনি কি মানে জি আপা, আপনি কেন বলছেন যে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য উনি এক ধরনের মানে বক্তব্য রাখছেন? ওনার তো নিজে হ্যাঁ আমরা তো জানি যে না, আমরা তো জানি যে সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা আপনাদের পক্ষেই ছিল, সবসময় আপনাদের পক্ষে আওয়াজ না, তুলছে। হিন্দুরা ধরেন এখানে এই যে কিছু হিন্দু, আমাদের দেশে একটা প্রবণতা আছে, আমাদের দেশে একটা প্রবণতা আছে, জি আমাদের দেশে একটা প্রবণতা আছে যে খুব সহজে সস্তায় একটু মানে নাম করা যায়, সস্তায় কিছু কথা বলে আমরা তাড়াতাড়ি রাতারাতি একটু জনপ্রিয় হওয়া যায়, আলোচনায় আসা যায়। এই যে একটা মানে একটা সস্তা প্রবণতাটা, এই ধারাটা আমাদের দেশে সংখ্যালঘুদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিরা এইগুলো ব্যবহার করতেছে, যে আমি হিন্দু হয়ে যদি আওয়ামী লীগের সমালোচনা করি তাহলে দ্রুত আমি একটু ভাইরাল হতে পারবো। মানে এগুলো দেশের বাস্তবতার ক্ষেত্রে নয়, দেশের বাস্তবতার ভিত্তিতে তারা কথা বলে না, তারা কথা বলে নিজের ব্যক্তি স্বার্থে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আওয়ামী লীগ আবার এই কথা, আপনি যে কথাটা বললেন যে আমাদের যে ব্যর্থতা গুলো, যে আমাদের জন্য ঠিক আছে, আমি ব্যর্থতা প্রথমেই স্বীকার করে নিই, আমাদের ভুল আছে, ভুল ছিল, সংশোধনযোগ্য অনেক কিছু আছে, কিন্তু অর্জনগুলো $440 থেকে আজ প্রায় $2900 পর্যন্ত মাথাপিছু আয়ের একটি দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে মাথাপিছু আয়ের দেশের তকমা নেওয়ার মতো, প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ, প্রতিটা প্রায় মানুষের হাত 17 কোটি মানুষের হাতে মোবাইল, প্রতিটা গ্রামের সাথে পাকা রাস্তা, কোনো একজন শ্রমিক একদিন শ্রম দিয়ে প্রায় 15 দিনের চাউলের খোরাক সে জোটাতে পারে, এবং এই অর্জনগুলো তো একটা উল্লেখযোগ্য। তবে সবচাইতে বড় কথা আপা, ঠিক আছে আওয়ামী লীগ এত ক্ষতি করেছে, তো নির্বাচন দিন জনগণ তো সব বিচারক, জনগণই তো আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে, ভালো কথা, সেই জনগণের কাছে ছেড়ে দিন, জনগণ আমাদেরকে ভালোভাবে সুষ্ঠু অন্তর্ভুক্তমূলক সব দলের সব মতের পার্থক্য সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো নিয়ে একটি নির্বাচন দিন, নির্বাচনে জনগণ রায় দেবে যে কারা সঠিক নয়, অথবা জনগণই বিচার করুক যে জনগণ তাদের মানে হাতে যে ক্ষমতা, জনগণ হচ্ছে সুপ্রিম পাওয়ার, একটি দেশের সংবিধান অনুযায়ী জনগণই দেশের চূড়ান্ত ক্ষমতার মালিক, সেই চূড়ান্ত ক্ষমতার মালিক সরকার নয়, জনগণ, জনগণের ভোটে সরকার হয়। তো সেই জনগণের হাতে ছেড়ে দিন একটা নির্বাচন দিয়ে যে সমন্বয়করা সঠিক নাকি আওয়ামী লীগ সঠিক, জামাত সঠিক না আওয়ামী লীগ সঠিক, দেখা যাবে জামাত পালিয়ে গেছে কেন সবাই? আওয়ামী লীগ যদি সঠিক হয় তাহলে সব পালিয়ে গেছে কেন? দেখুন, পালিয়ে যাওয়া আর এই পালিয়ে যাওয়া আর কোন, শোনেন আপু, দেখুন একটা দেশে মাঝে মাঝে কু হইতে পারে, মাঝে মাঝে বিপ্লব হইতে পারে, সরকারের ব্যর্থতায় কিছু কর্মকাণ্ড হইতে পারে, এর ফলাফল এরকম হইতেই পারে, এটা অমূলক কিছু নয়, একটা সরকারের পতনও হইতে পারে, আবার একটা সরকার রিটার্নও করতে পারে। একটা জনগণ কিন্তু একটি জিনিস, কিন্তু আপা শোনেন, জনগণ কিন্তু একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে যে জনগণ কম্পেয়ার করার একটা সুযোগ পেয়েছে, জনগণ আওয়ামী লীগের আমল আর বর্তমান আমল কম্পেয়ার করার একটা সুযোগ পেয়েছে। আজকে গণভোট দেন, আজকে সুষ্ঠু নির্বাচন দেন, এই সমন্বয় যারা সরকারের পতনের জন্য নেতৃত্ব দিয়েছে, তারা যদি 5টা সিট পায়, তারা যদি বাংলাদেশে 5টা সিট পায়, এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আমি লিখে দেবো তারা 5টা সিটও পাবে না। তাহলে জনগণ কাদের পক্ষে, কাদের কোন রায়টা দিল? তো এই ভয় থেকেই তো আজকে নির্বাচন ডিলে করার জন্য, নির্বাচন না দেওয়ার জন্য, ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য, কেননা এই যারা আজকের এই আওয়ামী লীগের বিরুদ্ধে মূলত নেতৃত্ব দিয়েছে, তারা আজকে কিছু সংখ্যক, আমি কিছু রাজনৈতিক দল সুস্থ ধারার চিন্তা করে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের মধ্যে মতদ্বন্দ্ব থাকবে, তা থাকতে পারে, কিন্তু তাদের এই অতি বাড়াবাড়ির কারণে আজকে তারা জনগণ থেকে কোথায় চলে গেছে, এবং তাদের নির্বুদ্ধিতার কারণে আজকে তারা কোথায় চলে গেছে, একটা নির্বাচন দিয়ে প্রমাণ করে দেখুক
আমি জানি তারা দিবারাত্রে স্বপ্ন দেখে যে ফাঁসির দড়ি কখন আমাদের গলায় ঝোলে, এবং তারা দিবারাত্রে স্বপ্ন দেখে যে নির্বাচন দিলে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, যারা ক্ষমতায় আসবে তারা কি আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবে নাকি কোথায় যাবে। ধন্যবাদ। একটি আসল পরীক্ষায় উত্তীর্ণ হন যদি সাহস থাকে। আমি নরেন্দ্রনাথ মজুমদার দাদা, ইমরান সাহেব এইটুকু বলি, আসুন একটি নির্বাচন দিন, জনগণের হাতে ছেড়ে দিন। যদি সাহস থাকে যে জনগণ কি বিচার করে, দেখবেন যে কোন বিচারটা জনগণ করে, এবং সেই ভয়ে আপনাদের আছে। এবং আমি জানি যে ক্ষমতা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। আমি জানি এই সমন্বয়করা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তাদের চেষ্টাটা করে যাবে, যা ব্যর্থ হবে। এবং এই চেষ্টার কারণই হচ্ছে এই যে তারা বুঝতে পেরেছে যে আমাদের পায়ের তলে মাটি নেই, এবং তারা বুঝতে পেরেছে যে আমরা যা করছি তা সঠিক নয়, এবং তারা বুঝতে পেরেছে যে আন্দোলনের সস্তা আবেগে আমরা যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি এখনো সঠিক নয়। ভাই, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আসলে একমাত্র শুধুমাত্র আপনাদের কথা, ঠিক আছে? এটা আসলে জনগণের কথাও না। জনগণের কথা না, জনগণের হাতে ছেড়ে দিয়ে দিই। জনগণ কি বলে আমরা শুনি, জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করে দিক, জনগণ আমাদেরকে আস্থা করে দিয়ে দিক, আপত্তি নাই। এটা আসলে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো মানুষ শুনতে চায় না এখন আর, বুঝছেন? আপনারা এগুলো না, সত্য কথাগুলো শুনতে চাবেই না, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার এখনকার জনমত জরিপ গুলো দেখেন আপু। আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখছি, আমাদের সরকারের আমলে জনমত জরিপে আমরা দেখছি, বিভিন্ন জরিপে আমাদের কিন্তু অবস্থান অনেক নিচে থাকতো। সেই সমস্ত মিডিয়াগুলো, সেই সমস্ত জনমত জরিপে এখন যা দেখা যায় যে সমন্বয়কদের কোনো স্থানই নাই সেখানে। আপনাদের স্থান আছে। আমার কথাটা ঠিক আছে, আমরা জনগণের হাতে ছেড়ে দেই, জনগণই নির্ধারণ করুক যে কারা সঠিক কারা সঠিক। সমন্বয়করা দাঁড়াতে পারে না আপনি বলতেছেন, আপনি এখানে গর্বাদা কথা বলে যাবেন আর মানুষ শুনবে না? সমন্বয়করা কেন দাঁড়াবে না? সমন্বয়করা রাজনৈতিক দল করছে, আমি তাদেরকে স্বাগতম জানাই। রাজনৈতিক দল করেছে, ভালো কথা, নির্বাচন দিক, নির্বাচন দিক। ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা কেন করে? জি, নির্বাচন দিক, জনগণ, people will be decided who will be correct, people will be decided who will be in rule the power, let people decide. অসংখ্য ধন্যবাদ। নরেন্দ্রনাথ মজুমদার, যে বৈঠকের কথা আমরা আলোচনা করছিলাম সেই বৈঠকে সংখ্যালঘুদের নিয়ে একটা আলোচনা হয়েছিল, যে সংখ্যালঘুদেরকে ভালো রাখার জন্য, সংখ্যালঘুদেরকে ভালো রাখার জন্য বলেছে। আর আরেকটা জিনিস, আজাদ ভাই হচ্ছে অনেক সিনিয়র একজন মানুষ, আওয়ামী লীগের কোন পদে আছে জানি না। আজাদ ভাই শুনে রাখেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম। 1991 টু 1996 পর্যন্ত আমার চিতলমারি উপজেলা শিবপুর গ্রাম বাড়ি, কলিকেতি গ্রামের পোস্টার লাগানো একটা লোক ছিল না। আমি শিবপুর গ্রামের একাংশ আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, ওই পরিচয় আপনাদের মতো লোক আওয়ামী লীগ শেষ করতেন। শোনেন আগে কথা, শোনেন আপনি অনেক কথা বলছেন, কথা শোনেন আপনি। শোনেন আপনি কথা শোনেন তো আগে। আপনি আমার কেন ইনসাল্ট করে কথা বলেন কেন? আমি কি আপনাকে অসম্মান করে কথা বলছি? জনপ্রিয়তা বললেন, হিন্দু মানুষ বিধায় একদম বোকা বানাই দিলেন। আপনার শেখ হাসিনার পোস্টার লাগানো একটা লোক ছিল না। আমার ইউনিয়নের চেয়ারম্যান এখন জীবিত, নাম্বার দিচ্ছি, কথা বলবেন, জুয়েল খলিফার কথা শুনবেন। আমি পোস্টার লাগাতাম 1998 সাল থেকে। আপনাদের দল করতে পারে নাই, আপনাদের দল ফজলুর রহমান করতে পারে নাই, আপনাদের দল হাবিবুর রহমান হাবিব করতে পারে নাই। শেখ মুজিবুর রহমান 1973 সালের 13ই মে দাঁড়াই থেকে ঢাকা রমনা মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের উপকার করেছে। শেখ মুজিবুর রহমান করছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে। শেখ মুজিবুর রহমান কলকাতায় দাঙ্গায় সোহরাওয়ার্দীর বডিগার্ড ছিল। শেখ মুজিবুর রহমান প্রথম জেলে গেছে রামপুরকে চাকু মারিয়া, এবং সে বলছে এসডিও হিন্দু ছিল বলে জামিন দিনাই। সবচেয়ে বড় সাম্প্রদায়িক শেখ মুজিবুর রহমান। আর আপনি আছেন হিন্দুদের। 1991 সালে শেখ হাসিনা নির্বাচন করছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পল্লীপাড়া আসন থেকে, ঢাকা থেকে রংপুর থেকে। ঢাকায় রংপুরে শেখ হাসিনা হারছে। টুঙ্গিপাড়া তার বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে 90% হিন্দু ভোট কোটালীপাড়ায় ভোটে হয়েছে। ভাইয়া সবচেয়ে বড় ক্ষতি করছে হিন্দুদের। আপনাদের রানিং আইজি, এই যে এটা নাম কি, ওই যে পলাই গেছে নাম কি, ওটা ওই যে বেনজির, হিন্দুদের জায়গা দখল করে হাজার হাজার বিঘা জায়গা দখল করে সেখানে রিসোর্ট বানাইছে রানিং থাকা অবস্থায়। 2012 সালে 25,000 লোক একসঙ্গে আক্রমণ করেছেন রামু পুখিয়া। সেখান থেকে টার্গেট ছিল বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির। সেখানে রিপোর্ট করে তদন্ত করে কোনো কিছু করতে পারেন নাই, কারণ সব আওয়ামী লীগের লোক। সুনামগঞ্জের সাল্লায় গ্রামের পর গ্রাম তছনছ করেছে।
যুবলীগের লোকদের নৌকা মার্কায় নমিনেশন দিচ্ছে, মিডিয়ায় লেখার পরে সে নমিনেশন কাটাইছে। 2012 সালে এটা মারছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ কোপায় মারছে। শেখ হাসিনা বিশ্বজিৎ মাকে জড়াই ধরে বুকে নেয় নাই, রোহিঙ্গা জড়াই ধরে বুকে নিচ্ছে। সাম্প্রদায়িকতা পরিচয় দিচ্ছে রন্ধে রন্ধে, বড় বড় কথা বলে। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার জন্য জেলের মধ্যে পলাশকে পোড়ায় মেরে ফেলছে শেখ হাসিনা। পাপে ধরছে আপনাদের, আর এখন আমাকে সস্তা জনপ্রিয়তা বলে, উচিত কথা বলে সস্তা জনপ্রিয়তা করে। 13ই আগস্ট 2022 মানিকগঞ্জের সরকারি নুরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক বাবু রতন কুমারের উপর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বাহিনী জয় বাংলা বলে হামলা করছে। আপনারা এটাকে নারায়ণগঞ্জের শিক্ষকরা কান ধরে উঠবোস করেছেন, তখন আপনি লজ্জা পান নাই? আপনি রংপুরের কান্না দেখছেন? 2021 সালে রক্তাক্ত শরৎ দেখছেন? আপনি তখন ডিরেক্টর ছিলেন, কয়টা গেছেন হিন্দুর বাড়ি, আর আমি আসব ঠাস করে আমাকে হিন্দু বলে দিলেন। সে হিন্দুর বিরুদ্ধে কথা বলে জনপ্রিয়তা বাজায়, বুকে ওকে হানুক আছে। জেলের মধ্যে পলাশকে পোড়ায় মারছেন, আমারও সুযোগ পেলে মারে ফেলবেন, কিন্তু এই কথাগুলো মানুষ শুনবে, অনলাইনে থাকবে। কত কি করবেন দেশের মানুষকে? কই আপনি যে এত সুন্দর বড় বড় কথা বলছেন, যখন ঢাকায় ধানমন্ডি কোন ইটারে নমিনেশন দিছে কথা বলছেন, যখন ইটারে বাদ দিয়া ওই যে মাগুরায় নমিনেশন দিয়েছে সাকিব আল হাসান কিছু কথা বলছে। সবাই শেখ হাসিনা আমলিগ ছিল না, শেখ হাসিনা ছিল চাটুকার লীগ, পরিবার লীগ। আর ধ্বংস হয়েছেন পাবে, হিন্দুদের দোষ দেন না। হিন্দুদের যে যে উপকার করছেন, নাম কি? এই যে সবচেয়ে বড় মানুষটা, এই যে ব্যারিস্টার তাপস 2021 সালে দুর্গাপূজা বন্ধ করছে প্রথম ধানমন্ডি, তারপরে দুর্গাপূজা হামলা করেছে প্ল্যানিং করিয়া, হিন্দুদের ভয় দিয়া জিম্মি করিয়া ভোট নিছে। আর এখন কথা বললে ভারতের সুরে কথা বলে, দেশের পক্ষে কথা বলে। ভারতের এক সাংবাদিক রক্তিম টোকাই বলে আপনি কি হিন্দু হিন্দু, আর আপনি হিন্দু মহলে এখানে সবাই আন্দোলন করছিল, এখানে ময়লা টিভি বানাবেন না, তাপস বানাইছে। তাপস ওই যে লালবাগের দুটো মন্দিরের পাশে মারাইছে, ময়লার খামার বানাইছে। খবর রাখেন? মানুষের মনে হরিজন পাল্লিতেই এই যে উচ্ছেদ করছে, আপনাদের উচ্ছেদের কয়েকদিন আগে, আপনাদের উচ্ছেদের কয়েকদিন আগে উচ্ছেদ করতে গেছিলেন, সেখানে বাচ্চারা বুলডোজারের সামনে চলে গেছে, সেখানে আপনারা হামলা টামলা করে মারে ধরে দিচ্ছেন, কমিশনারকে মারাইছেন। আর এখন আমাকে আপনি হিন্দু জানাইতে আইছেন, কষ্ট কম দিচ্ছেন হিন্দুদের। হিন্দুদের কি কই? বাংলাদেশের হিন্দুরা নির্ভর কোন সব হিন্দু আমলিগ করে না, যেগুলো দালাল চাটুকার ওইগুলো আমলিগ করে। আর আপনি এখন আমাদের জ্ঞান দেন, ক্ষমা চান হিন্দুদের কাছে, জাতির কাছে ক্ষমা চান। আর নরেন্দ্র মোদী কথাগুলো কার শিখাই দেওয়া বলে জানি না, সে বলে বাংলাদেশের হিন্দুদের। কেন নরেন্দ্র মোদী 2021 সালে ওনার আইসিসি চেয়ারম্যান বলছিল যে বাংলাদেশে এই 21 দুর্গাপূজার হামলায় আমাদের সম্পর্ক কমবে না, আর এখন দেশের হিন্দুদের উস্কে দেওয়ার ব্যর্থ চেষ্টা। হিন্দুরা কিছু নির্বোধ করে টাকা পয়সা কোন দিকে পাইয়া লাফালাফি করছে। পন্দের এক বলাৎকারী চিন্ময়টা আনছিল, বিলীন হয়ে গেছে। আমাকে আগে চেনবেন, একটা লোকে জানবেন, সস্তা শ্রেণীর লোক আমি না। হয়তো লেখাপড়া কম জানি, বয়স কম, সব দিকে কমাতে পারি, কিন্তু আমি যদি খবর রাখি এটা ভাববেন। আমি তো রবিদার কথা সত্য করে কথা বললাম, এখানে সবচেয়ে বেশি স্টাডি করে রবিদা, আপনি সেইভাবে করেন। আমি একবারও বলি নাই ইনুস সাহেব একা, আমি ইনুস সাহেবের কোয়ালিটি, নরেন্দ্র মোদীর কোয়ালিটি ভার্টিভ ডিস্টার্ব। আপনি আমাকে রাগায় তুললেন কেন? আজকে আমি উপবাস আছি, সারাদিন জলও খাইনি, আপনি আমাকে মনটা নষ্ট করে দিলেন। এগুলো করবেন না দাদা, আমাদের অভিশাপ নিয়েন না। বললাম আমলি বংশ নিবংশ হয়ে যাবে, গেছেন একবার বিশ্বজনী শেষ করে দেয় আপনাদের সবাইকে। এত কষ্ট দেন হিন্দুদের, হিন্দুরা তো বোঝে না। হিন্দুরা হচ্ছে সেই জাতি যেখানে আঘাত পায় সেখানে হৃদয় দেয়, মেয়েদের মতো। দেখবেন মেয়েদের যে ছেলেটা ডিস্টার্ব করে ওরে যে প্রেমে পড়ে। আমি যদি কোন জায়গার জাতিতে জন্মগ্রহণ করছি, আর আপনি আমাকে সস্তা জনপ্রিয়তা বললেন, বাসি সুন্দর করে কথাবার্তা, এগুলো বলবেন না, আর একবার এগুলো বলবেন না। হিন্দুদের গেছেন আপনি উটালিপাড়া যেখানে জায়গা দখল করছে, কয়টা হিন্দুর পাশে গেছে? কম লুটপাট করছে? নড়াইলি একসি করে কান্দির উঠবোস করেন নাই আপনার ছাত্রলীগের লোকজন? কোথায় ছিলেন আপনি তখন? আপনারা কোথাও আমাদের দাম দেন নাই, কোথাও কোনো দাম দেন নাই, ব্যবহার করছেন, অনুশোচনা করেন। পার্সোনালি আমার নাম্বার নিয়ে ফোন দেবেন, আমি দেখা করবো, কথা বলবো, তারপরে বলবো আবার ছাত্রলীগ করবো। কিন্তু আর এই আপনাদের দেশের আপনারা ক্ষমা যাবেন, মাপ যাবেন, পরিবর্তন আসবে, তার প্রতি মানুষ আমাদের করে ভাবেন। ভোটে দাঁড়ায় দেখেন, দূর থেকে অনেক কিছু দেখা যায়, দাঁড়ায় দেখেন না। ভোট দিয়েছিল 91 সালে, ওই হিন্দুদের ভোটে হয়েছিল। এখন এই যে হিন্দুদের ভিসা বন্ধ করে রাখছেন, হিন্দুরা না গেলে তখন থাকে না, আন্দোলন করার নাম নিতে পারছে। 9ই আগস্ট যখন আমরা প্রথম গেছি প্রেস ক্লাবে, তারপর শাহবাগে, তারপরে আপনারা আস্তে আস্তে ফেসবুক খুলছে, হিন্দুদের গাড়ি ভর দিয়ে আসেন কোনো মতে। আর হিন্দুদের কোনে তুলসী কাপড়, কোনে ফুলসী কাপড়, পং সং করে মরিয়া রিপাবলিক বাংলায় কোনে কিছু পয়সা করে দিয়েছেন কিনা ঈশ্বর জানে, তারা লাফাচ্ছে। এখন মানুষ খায়, এ চলে, মানুষ এখন বোঝে না। আমার কাছে এটা সব আছে, আপনি আমার বোকা ভাবে দিলেন, সস্তা জনপ্রিয়তা করলেন, আমি বোকা। আমি এটা গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক, তো অফিস মনে করবেন না আমাকে।
সস্তাচারের কথা বলবেন না, ক্ষমা করবেন সবাই। আমি উদ্দেশ্য করেছি উনি আমাকে ধর্ম নিয়ে সস্তাচারের ময়দানে কথা বলে ফেলছে, আমরা শ্রদ্ধা করে কথা বলি না। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, নরেন্দ্র মোদী যে বললো যে বাংলাদেশে যেন সংখ্যালঘুরা নির্যাতন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য, কিন্তু আমরা আবার পাশাপাশি দেখছি যে ভারতে ওয়াকফ বিল পাশ করার জন্য, এবং সেখানে সবচেয়ে বেশি বঞ্চিত হবে সংখ্যালঘুদের সম্পদ চলে যাবে, বা মসজিদ মাজার টাজার এগুলো চলে যেতে পারে। তো এই দুটো বিষয়কে, যেখানে ওনারা সংখ্যালঘু নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তো ভারতের সংখ্যালঘু, নরেন্দ্র মোদী আমাদের হিন্দুদের উস্কে দেওয়ার চেষ্টা করছে। যেমন ওই যে আগস্ট মাসে উস্কে দিয়ে গেছিল ওই যে বংশং সভা মাবা 8 দফা আমার কাগজ কলম দিয়ে লেখা হয়েছে। আমি টকশোতে বললাম আমার কান্দি একটা সবসময় ব্যাগ থাকে, জল বেশি খাই, আমার ব্যাগের কাগজ থেকে দিবাশিস শাহ নামের এক লোক লিখছে, সে 10 দফা লিখবে, 8 দফা লিখছে, এটা ছেলে দিয়ে ধরে যে পাঠ করে দিয়েছে 8 দফা হয়ে গেছে, উদ্দেশ্য হলো 10 দফা। 2 নম্বর কথা হচ্ছে যে ওয়াকফ বিল সম্বন্ধে জানেন, ওয়াকফ বিলে মুসলমানদের কোনো সম্পত্তি যাবে না। ওয়াকফ বিলে যে কিছু সংশোধনী আনা হয়েছে, বাতিল করা হয় না। সংশোধনী যেমন কি, মনে করেন একজন হিন্দু যদি কালকে মুসলমান হয়ে যায়, তাকে ওয়াকফ বোর্ড বলো না তোমাকে 5 বিঘা জমি দেবো, তুমি মুসলমান হয়ে যাও, জাস্ট আমাকে। কিন্তু এখানে ওয়াকফ বিলের সংশোধন হচ্ছে, যদি কোনো নব্য মুসলমান 5 বছর না হয় সে ওই জমিটা পাবে না। অর্থাৎ এই জমির লোভে অনেকে মুসলমান হয়, এরকম কিছু ধারা আছে। কিন্তু যার জায়গা তার থাকবে, কিছু সংশোধনী আনা হয়েছে, কোনো জায়গা কেড়ে নেওয়া হবে না। মানে আমরা কিন্তু শুধু আন্দোলন করি, কথা বলি, বিপক্ষ বলে দিই। 8 দফা জিজ্ঞেস করে বাংলাদেশের একটা হিন্দু 8 দফা দিয়ে ব্যাখ্যা করতে পারে, আমি কান কাটবো, এই লাইভে এসে রক্ত ফেলাবো, কেউ পারবে না। দূরত্বে আমরা কম বুঝি, হয়তো রবিদার স্টেডিয়াম আছে, বেশি আছে, আমাদের সুন্দর করে বুঝে বলতে পারবে, কিন্তু বিষয়টা তো সিরিয়াস না। যেমন আমাদের দেশের সংখ্যালঘুদের আপনারা দেখে রাখবেন, তাদের সংখ্যালঘুদের তারা দেখে রাখবে, তাদের সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, তাদের সুযোগ সুবিধা আছে, কমিশন আছে, তারা বুঝুক, ঠিক আছে। কিন্তু আমাদের সুযোগ সুবিধা দেন, আমরা এখানে থাকি। আমি 2003 সালে বড়টা বিপদে পড়ছিলাম, আমার মা বলছিল ভারতে চলে যেতে, আমি যাই নাই। আর আমিও চাই আমার বাবা মার এই দেশের সমাধি তাদের পাশে সমাহিত হতে, আমি যেতে চাই না। কিন্তু আমাদের সেভাবে ওনাদের যেমন দেখে রাখে। নমস্কার সবাইকে। আমি মনিরুল রবি ভাই, ওয়াকফে বিলের ব্যাপারে, হাসিনা আপা, ওয়াকফে বিলের ব্যাপারে আমি নরেন্দ্র বাবুর সাথে একটু দ্বিমত পোষণ করতেছি। উনি হয়তো জানে না ওয়াকফে বিলটার ব্যাপারে যেটা হলো, সেটা হচ্ছে যেটা লিখিত নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, ডিড নাই, সেইটার ব্যাপারে এটা বেহাত হওয়ার সম্ভাবনা। কারণ এখানে সরকারের যে ডেপুটি কালেক্টর যে নিয়োগ করছে, সেটা হলো সরকারি লোক, এবং সে হলো একজন নর্মালি হিন্দু, এবং এই ওয়াকফে স্টেটটা হলো অ্যাকচুয়ালি মুসলিম আইন মোতাবেক চলবে। এটা পরিবর্তন করার এখতিয়ার কোন সরকারের নাই। যেমন দেবত্ব আইন হিন্দুদের আমাদের দেশে, এগুলি পরিবর্তন করার আমাদের এখতিয়ার নেই, এটা ধর্মীয় ব্যাপার, ধর্মের একটা সিদ্ধান্ত। যাই হোক, ওয়াকফে স্টেটের যেগুলি খানা, ওই যে আপনার ধরেন যেগুলি সেরাইন আছে, ওই যে মাজার, তারপরে ধরেন কবরস্থান, এরকম বিভিন্ন জায়গা আছে, এগুলো মুখে মুখে দান করে গেছে, মানে অনেক লিখিত অনেক কিছু নাই, এবং 400 বছর আগে। এইভাবে 12টা কিন্তু মসজিদ অলরেডি তালাবদ্ধ হয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এনে অনেক স্টেটে আমি দেখা গেছে, উত্তরপ্রদেশে বিশেষ করে গুজরাটে, এখানে যা মুসলমান মারা গেছে এই ওয়াকফে বিলটা পাশ করার পরে, এটা তো বিল না, এখন এটা অ্যাক্ট হয়ে গেছে। এটা পাশ করার পরে যখন 3 জন মুসলমানের লাশ নিয়ে দাফন করতে গেছে, তখন আরএসএস লোকরা দাফন করতে দেয়নি, বলছে না এটা তোমাদের স্টেট জায়গা না, এখানে তোমার দাফন করতে দিব না। পুলিশও কিছু বলতেছে না। সুতরাং আমার ভাই যেটা নরেন্দ্র বাবু বলছে, এটা উনি টোটালি পুরাটা শোনেনি হয়তো, কারণ মানে আসাদুদ্দিন ওয়াইসি প্লাস একজন শিখ, এখানে এটা নিয়ে অনেক বিরোধিতা হয়েছে পার্লামেন্টে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। এবং এটা নিয়ে ইন্ডিয়াতে অলরেডি গলদঘর্ম, ইন্ডিয়াতে অগ্নিগর্ভ হয়ে গেছে, এবং মুসলমানদের সাথে শিখরা, ইভেন অনেক হিন্দুরাও তাদের সাথে প্রতিবাদ করতেছে। সুতরাং এটা যে একটা মানে মুসলমানদেরকে বঞ্চিত করা পেরাস, মানে মোদির কাজই হলো একটা বিদ্বেষ তৈরি করা। যে কারণে শেখ হাসিনা সে মনে করতো হিন্দুদের ভোটটা নৌকার ভোট, এটা হলো আওয়ামী লীগের ভোট, এটা অন্য কারো ভোট না। এই জন্য সে কিছু পলিটিক্স করে, এবং যেগুলি যারা মানে মূর্খ হিন্দু বা অশিক্ষিত মানুষ গ্রামগঞ্জে, আমাদের মুসলমান যারা মূর্খ, এরা তো অনেক কিছুই জানে না, বোঝে না। ওদের এই রাজনীতিবিদদের যে কূট কৌশল, এই যে ধূর্তামি, এইটার জন্য তখন গন্ডগোল লেগে যায়, লগে যায় ওদের স্বার্থে। অ্যাকচুয়ালি মোদি যেটা পলিটিক্স, সেটাও সাম্প্রদায়িক পলিটিক্স, হাসিনা যেটা করছে সেটাও সাম্প্রদায়িক পলিটিক্স। যার জন্য আজকে দেখেন আপনি, আমার ভাই যেটা বললো, আজাদ ভাই, আমার তো দীর্ঘদিনের আজাদ ভাই পরিচিত মানুষ,
উনি বললো যে ভারতে নাকি বাংলাদেশে নাকি শেখ হাসিনার সময় প্রবৃদ্ধি বেশি হয়েছে। তো শেখ হাসিনার সময় প্রবৃদ্ধি বেশি হয়েছে কাগজে কলমে, এবং ওই হাজার হাজার কোটি টাকা আবার মানি লন্ডারিং হয়ে চলে গেছে এত, তারপরে ব্যাংক খালি করে গেছে। এস আলমের ইতিহাসটা শোনেন, সবকিছু ভাই আমাদের দুঃখ লাগে কি জানেন, আওয়ামী লীগের মানুষগুলি হয় ভালো মানুষগুলি আওয়ামী লীগে ঢুকলে নষ্ট হয়ে যায়, না হলে ভালো মানুষ ঢুকে আওয়ামী লীগে থাকতে পারে না, চলে আসে। যেমন এই নরেন্দ্র বাবু আমাদের। এই জন্য আমি বলবো সত্য কথা বলার দরকার আছে, এবং সত্য কথা বললে সবার জন্য ভালো। আপনি ইলেকশন দেবে কি জন্য, কারে ইলেকশন দেবে, কিসের ইলেকশন দেবে, আগে বিচার হবে কিসের ইলেকশন। এবং আপনি মনে করছেন শেখ হাসিনার হ্যান্ড ওভারের ব্যাপারে ডক্টর ইউনূস কথা বলে না, এটা নিয়ে ডাউট করার কি আছে? আমরা তো অফিসিয়ালি চিঠি দিয়েছি রাষ্ট্রীয়ভাবে তাকে হ্যান্ড ওভার করার জন্য, এবং এখন 1 মাসের মধ্যে তার ট্রায়াল শুরু হবে বা শুরু হয়ে গেছে, সাক্ষী গ্রহণ হবে। এখন সে যদি না আসে তার অবর্তমানে রায় হবে, এখন তাকে তো আমাদের সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূস এটাই বলেছে, শি শুড ডিফেন্ড হারসেলফ। এখন এখানে আপনি জানেন ভলকার তুর্ক আসছিল, মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন আসছে, তারা দেখছে আয়না ঘরের সবকিছু তারা ফিজিক্যালি ভিজিট করছে, এবং এগুলি অনেক আগাচ্ছে। এখন আপনি যদি এখানে খালি বলেন 6 মাসে 8 মাসে কি হলো, আরে 6 মাসে 8 মাসে কি হলো, এটা তো আপনি গাছ সাথে সাথে লাগালে তো ফল হবে না। 15 বছর আওয়ামী লীগ ছিল একটা ক্ষমতায়, তারপরে আওয়ামী লীগ কি করেছে আমরা দেখেছি। আর আপনাকে 7 মাসে 8 মাসের মধ্যে যাচ্ছেন সমস্ত কিছু জঞ্জাল শেষ করে দিয়ে হবে, এটা কখনই হয় না। ইমরান ভাই 8 মাসে তো কিছু না কিছু কলি তো হয়, আবার 30 সেকেন্ড বলি, কলি তো হয় নাকি, কলিও হয় না 8 মাসে। ভাই অনেক উন্নতি হয়েছে আপা। শোনেন, আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে গত 15 বছরে দ্রব্যমূল্যের যে একটা স্থিতি ছিল এবং নিম্নগতি, সেইটা আওয়ামী লীগ সরকার আমলে ছিল। বলছে না ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আনলে একেবারে আমরা মারা যাবো, 200 টাকা পেঁয়াজ, সেই পেঁয়াজ এখন 30 টাকা কেজি। হ্যাঁ, সুতরাং তাহলে শোনেন, আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগের আবার শোনেন, আমি একটু বলি, আওয়ামী লীগের লোকগুলি এখনো সব জায়গায় বসে আছে, প্রায় 80% থেকে 90%। এখন বিএনপি পাগল হয়ে গেছে, বিএনপি বুঝতেছে না যে বিএনপির জন্য কিন্তু ভারতে জায়গা হবে না, এটা কিন্তু বিএনপি বোঝা উচিত। হ্যাঁ, বিএনপির কিছু নেতা আছে যারা সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল, যারা জামাই ওইখানে যারা আশ্রয় ছিল, মানে অতিথি, রাষ্ট্রীয় অতিথি হিসাবে ছিল, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা সাধারণ মানুষ, আওয়ামী লীগের যেমন 1 লক্ষ বা 35,000 শুধু কলকাতায়, এই লোকগুলি যেমন ওখানে আশ্রয় পেয়েছে, বিএনপির লোক কিন্তু এই আশ্রয়টা পাবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, পুলিশে, ইভেন সেনাবাহিনীতে, সব জায়গায় আওয়ামী লীগ ঘরানার এবং এরকম লোক বসানো, যারা হাইলি করাপ্টেড, যারা অনেক অনিয়ম করেছে, শেখ হাসিনার মাথায় কাঁঠাল ভেঙে দিয়েছে, শেখ হাসিনাও ব্ল্যাকমেইল করেছে। যে 8 মাসে কেন বিদায় করেনি এগুলোকে? 8 মাসে কেন বিদায় করতে পারেনি সরকার? 8 মাসে কেন সরকার? শোনেন, এখন 8 মাসে বিদায় করবে? আপনি তো 16 বছর করতে পারবে না। 8 মাসে বিদায় কে বলছে? বিদায় কে করেনি বলেন? শোনেন, আমি বলি, আপনি বলেন বিদায় তো এমনি এমনি করতে পারবে না। আমি বলি, হ্যাঁ শোনেন, বিদায় তো করা লাগেনি, এমনি অনেকে বিদায় নিয়ে চলে গেছে নিজে নিজে। মানে প্লেনে ওঠারও ব্রিফকেস নেওয়ারও সময় পায় নাই, সুটকেস নেওয়ারও সময় নেই। কেউ হেলিকপ্টারে ভাগছে, কেউ প্লেনে ভাগছে। যেমন তাপসের কথা বললো, তাপস তো 3 তারিখে চলে গেছে। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের 9 জন এমপি, একটাকে তো বাংলাদেশে পাওয়া যায়নি, সব চলে গেছে, শেখ সালিম সহ। সুতরাং এরা কেন ভেঙে গেছে? এদের যদি জনভিত্তি থাকতো, এদের যদি বাংলাদেশে মানুষের জন্য কাজ করতো, এদের উদ্দেশ্য যদি সৎ হতো, তাহলে তাদের একটা ভিত্তি তৈরি হতো। কিন্তু তারা সেটা করে নাই। তারা মনে করছে ভারতই আমাদের শক্তি, ভারতই আমাদের ক্ষমতায় আনছে, ভারতই আমাদের ক্ষমতায় রাখবে, ভারত তারা কাউরে লাগবে না, আমেরিকাও কিচ্ছু না। আমেরিকারও ফুদিয়ে দেয়, ওই যে মর্জিনাকে বলে মর্জিনা কাজের মেয়ে, তারপরে আরেকজনকে বলে তার গাড়িতে হামলা করে। কত বড় হিউমিলিয়েশন! একটা মহিলা ফাউল টক নাম্বার 1 হয়ে একটা দেশের প্রাইম মিনিস্টার, যেভাবে হোক অবৈধ একটা সরকার, সে যেভাবে মানুষকে গালমন্দ করা, কটুবাক্য বলা, তির্যক কথা বলা, হিউমিলিয়েট করা, এই মহিলা তো প্রতিনিয়ত প্রত্যেকটা বক্তব্য আপনি দেখবেন তার সমস্ত তির্যক কথাবার্তা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। ডক্টর ইউনূসকে বলতো সুদখোর, রক্তচোষা, মানে যত প্রকার আজে বাজে শব্দ আছে, অল আর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইন হার মাউথ। থ্যাংক ইউ আপা। অসংখ্য ধন্যবাদ। জি নরেন্দ্রনাথ কি জানেন? আমি 30 সেকেন্ড নিব তো, রবিবার আগে 30 সেকেন্ড। ওই 2023 সালে বরগুনায় মডেল মসজিদ করছে হিন্দুদের জায়গা দখল করে। কোন মসজিদ জায়গা দখল করে কিনা জানি না। সেখানে একটা মুসলমান আছে, নামে হিন্দু শম্ভু, আর মেয়ে মুসলমান, শালী মুসলমান, বোন মুসলমান, নামে হিন্দু। আওয়ামী লীগের এইগুলো সব, পঙ্কজের বোন মুসলমান,
তারপরে যে সুচিত্রা নন্দীর বোন মুসলমান, এটার মাইয়ারা সব মুসলমান, খাদ্যমন্ত্রী মেয়ে মুসলমান, নারায়ণ চন্দ্রের ছেলে মুসলমান। এইগুলো আদা মুসলমান না হিন্দু বোঝা যায় না। এই ভঙ্গিগুলো আওয়ামী লীগ করতো। সে বরগুনা হিন্দুদের জায়গা দখল করে মডেল মসজিদ করলে ছেলেটা মানববন্ধন করতে আসছে, ফার্স্টে মানববন্ধন করার পরে অনশনে বসছে, এই আজাদ ভাইকে ওলামা লীগ সেখানে হামলা করছে। হামলা করার পরে আমরা সেখানে যে বিরাট টানাইছি, পরে আমরা কিছু লোক সহযোগ করে ওকে হাইকোর্টে মামলা করাইছি। গত 15 দিন আগে হাইকোর্ট আদেশ দিছে যে ওই জায়গা ফিরে দেওয়া হোক, অথবা জায়গা একর করে মসজিদ না সরালে তাকে একরের যে মূল্য আসে মূল্য দেওয়া হোক। এটা থেকে হাইকোর্ট একটা আদেশ দিছে। আদেশ দেওয়ার পরে সেটা সুপ্রিম কোর্ট আপিল করছে। আশা করি খুব শিগগির ওটার সমপরিমাণ মূল্য সে পাবে। তা একটা মসজিদ পর্যন্ত শেখ হাসিনা সরকার হিন্দুদের জায়গা দখল করছে, করে তুলে দিছে, এটা হাইকোর্টে এবং রায় দিছে। অলরেডি আমরা উচ্চ রায় পাইছি, সুপ্রিম কোর্টে গেছি। এই হচ্ছে আজাদ ভাইকে হিন্দুদের দেখে রাখা, হিন্দুদের ভালোবাসা। এরকম হিন্দুদের ভালোবাসা যদি বলি, আজাদ ভাই সারা সন্ধে এখন হয়েছে কি জানেন, মানে হিন্দুদের যার বয়স 70 বছর তাকে ভর্তি দিলে হাত কাঁপতে কাঁপতে যে নৌকর পরে পড়ে, ওই অভ্যাস থেকে হিন্দুরা বিরতি করে নেই বলে ওনাকে আমলে হিন্দুরা কমছে, ওনাদের আমলে হিন্দুরা খুব ভালোবাসছে না, এই জন্য সংখ্যা কমে গেছে। খুব ভালোবাসার তাকে যে, এবং সবচেয়ে কমছে রহস্যজনক ভাবে ওনাকে টুঙ্গি পাড়ায় 1000 বিঘার বাগান বাড়ি করছে ওনার শেখ হাসিনার ভাই, ওই যে মারুফের ভাই, ওই যে বাগেরপুর বলেন, উনি দেখো লেখক, শেখ মারুফের বাগান বাড়ির লেখক নেটে চলে আসে, সব হিন্দুদের জায়গা। মানে কত যে ভালোবাসছে ওনারা হিন্দুদের, কে বলে হিন্দুদের উপকার করে নাই? হাজার হাজার উপকারেরই তো আছে, উদাহরণ তো আছে। আমাদের উপকার না? পলাশ বিশেষ আমাদের উপকার না? জেলের মধ্যে ইসকনের সাধুদের যখন পিঠে মারি ফেলাইছে, পুকুরি বাসাইছে, তখন আমাকে নরেন্দ্র মোদী টুইট আসে নাই, তখন বলে নাই সংকল্প দেখে লাগো, কোনো ব্যাপার না, আমাদের অন্য স্বার্থ তো কাজ আছে, ওটা হিন্দু যায় যাক। ওরকম যুগে যুগে নেতারা অনেক বলিদানের পথ দিয়ে তার নেতারা নাম করছে, ঠিক আছে? উনি যে বিশ্ব নেতা হতে যাচ্ছে, কালকে প্রধানমন্ত্রী থাকবে না, মনের মতো সন্ন্যাস নীতি হবে, ওই গোয়ায় বসে ধ্যান করা ছাড়া আর কোনো কাজ হবে না। আর আবারও বলি, ইউনূস প্রধানমন্ত্রী না থাকলেও সে পাল্টে তার একটা পরিস্থিতি আছে এবং সে সেখানে তার সম্মানে থাকবে, এটা পার্থক্য। কিন্তু আমি কখনো বলি নাই ইউনূস একা 100, আমি বলছি তার সাথে লোক লাগে না, সে একাই কথা বলতে পারে। ইউনূস পলিটিশিয়ানও না, ধর্মীয় নেতাও না, তারপরে তার যে কোয়ালিটি তার কাছে অনেকে টেকে না। আজাদ ভাই পার্সোনালি ক্ষমা করেন, আমি উত্তেজিত হয়েছিলাম, যেহেতু আপনি দুটো জিনিস একসাথে আনছেন, হিন্দু আর ধর্ম, সব মিলে আপনি ক্ষমা করেন। তবে আমি ছাত্রলীগের খুব অ্যাক্টিভ কর্মী ছিলাম, মানুষ ওটা দেখতেছে, এটা সত্য না বললে মেবি বলতে পারতাম না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মনির ইসলাম রবি ভাই। ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে চায়, মানে জনগণ রাখতে চায়, সেটা আমরা ঈদের দিন, তারপরে এনসিপির কিছু নেতাও বলছে, আরো অনেকেই আওয়াজ তুলছে দেশের বাইরে থেকে। তো সেই বিষয়ে আপনার কাছে শুনতে চাই। বাট আপনারা নির্বাচন চান, আবার আপনাদের মির্জা আব্বাস, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে, ওনারা আবার এটা জবাব দিচ্ছেন, এগুলো নিয়ে আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ আপা। আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, একটা স্পিরিট সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে এজ এ সিটিজেন, তাহলে আমরা লজ্জিত হই। সেটা হলো 24-এর যে মেচাকার শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তার দল করেছে, এটা কিন্তু ইতিহাসের একটা অধ্যায়। তারা হয় এটা নিয়ে ক্ষমা চাইবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত সকল মিডিয়া, রাষ্ট্র, জাতি, ভোট, ইলেকশন সব জায়গায় তাদেরকে বয়কট করা হবে। ইলেকশন বলে, ভোট বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, সকল কিছুতে নরপিশাচদেরকে বয়কট করতে হবে। আপনারা যারা দয়া করে আপনাদের উপর ভর করেছে, অনেকে তো বলছে, এখানেও কমেন্ট আসছে যে আপনাদের উপরে ভর করেছে, আপনাদের। হ্যাঁ, আমাকে দুলাভাই লাগে, তো এটা বলতেছি আমি, আমার দুলাভাই লাগে, আমি বলতেছি শুনেন, আপনারা কথা শুনেন, তারপরে কে কি লেখলো ওগুলো বট বাহিনী, ওগুলো আমি চিনি ওনাদেরকে, এগুলি আমার বাহিনী না, আপনাদের উপর ভর করেছে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আপনাদের এই যে আজাদ ভাই, আরে ভাই আমি বলতেছি তো, আপনি শুনেন না, আপনি শুনেন, বলতে দেন, মাঝখানে এসে বাওয়াত দেন, অস্বীকার করলে তো হবে না, কথাই তো বলা যায় না, কথাই তো বলতে দেন না আপনারা। আমরা কথা বলি, আপনি শুনেন, যে আপনারা মিডিয়া এবং যারা আছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আওয়ামী লীগেরা যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে ডাকবেন, আর ক্ষমা যদি না চায় 24-এর ঘটনায়, তাহলে তাদেরকে নিয়ে আসলে আমরা বিব্রত। এই দেশের, ঠিক আছে, এটা এই দেশের 33% লোক শুধু আওয়ামী লীগ না, তো আওয়ামী লীগ করে,
আওয়ামী লীগ করে 33% লোক, কেউ বলে 43%, কেউ বলে 30%, যাই হোক যাই করুক, এই লোকগুলি তো একদিনে ফুস করে চলে যায় নাই। এরা তো হারুন আর বিপ্লব না, ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ না, যে ওই ইমরান ভাইদের বাহিনীর মাধ্যমে বিদেশ পলায়ে যাবে। এরা তো সাধারণ জনগণ আছে, অনেক বিএনপির মাধ্যমে গেছে ইন্ডিয়ান বর্ডার দিয়ে। এখন এদেরকে আপনাকে মনে রাখতে হবে, মানে ইমরান ভাইয়ের সহযোগিতা করছে ভাই, বিএনপির মাধ্যমে গেছে বললাম তো, বিএনপি নেতারাও কিছু পার করে দিচ্ছে। নেতারাও সুনামগঞ্জ দিয়া যারা পার করছে, তাইলে কালামানিকরে দূরে কারা এই কি জানি স্বেচ্ছা দিছে, এটা কি আপনারা গেছিলেন শেষে? বিএনপি এলারা স্বেচ্ছা পুলিশের কাছে দিচ্ছে। না না, বিডিআর যা জাহান নামের কাছে দেখ, আমার কথা হলো স্বেচ্ছা বিএনপি এলারা স্বেচ্ছা তারপরে জমা দিছে কালামানিকরে। আপনারা শুধু খালি পট বাহিনীর যেগুলি লেখালেই এগুলি দিয়ে কথা বলেন, তখন আপনারা জ্ঞানী গুণী মানুষ, সাবেক জেনারেল, আপনাদের কাছ থেকে এগুলো আমরা সস্তা কথা শুনতে চাই। আমার কথাটা হলো যে গৌরবালা বংশধররা সমর্থন করেছে বলেই শেখ মুজিব নেতা হয়েছে। হিন্দুদের অখণ্ড সমর্থন থাকার কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব করে ভারতের অনুকম্পা পাওয়ার সুযোগ হয়েছে, হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসাবে হাসিনা ব্যবহার করেছে। যার কারণে মোদি, তার সরকার, ভারতের মিডিয়া, ভারতের জনগণ শেখ হাসিনাকে পছন্দ করে। আর সেই হিন্দুকে যদি আমি হিন্দু বলি, সেই হিন্দুকে যদি আমি ধমক দিই, আমার মুখে সাজে না। বিএনপি এলারা বলতে পারে, আমরা বলতে পারি, জামাত ইসলাম বলতে পারে, বা অন্যান্য দল বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ একথা বলতে পারে না। কারণ আওয়ামী লীগ আশ্রিত হয়ে যাদের উপর ভর করে তারা বারবার ক্ষমতায় এসেছে, বিনা ভোটে সরকার পরিচালনা করছে, সব হলো ইন্ডিয়ার কারণ, ভারতের কারণ। সেই ভারত আজকে পর্যন্ত যে কথা ইমরান সাহেব বলছে, যে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষের উপরে এমপি, মন্ত্রী, নেতা ভারতে আছে, তাদের নেত্রী স্বয়ং দিল্লিতে আছে। এখন আপনাকে বুঝতে হবে যে হিন্দুরে গালি দিলে, হিন্দুরে নিয়ে কটাক্ষ করলে তা আপনার নেতৃত্ব থাকতে পারবে না। আপনাকে জানা নাকি পলাইং দিয়ে গেছে, তারপরে যদি হিন্দুরা পিড়িয়ে বের করে দেয় তখন কি করবে? বক্তব্য রাখার সময় সবসময় আমরা ক্যাটেগরিক্যালি মেনটেন করে বক্তব্য রাখাটা ভালো। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যে ইমরান সাহেব দুধের কথাটা বলছে, আমি এই জন্য বলি, নাইলে বলতাম না। বলছে যে ফখরুল ইন্ডিয়ায় বিয়ে করছে। আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাশিয়ার এক খ্রিস্টানরে বিয়ে করছে, তার শ্বশুর বাড়ি রাশিয়া। আপনাদের ডক্টর ইউনূস সাহেবের মেয়ের নাম মনিকা ইউনূস, সে নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান, এবং অপেরা পার্টির এতে সে নাচে, আমেরিকান একটা অপেরা পার্টির সদস্য, এবং তিনি আমেরিকাতেই থাকেন। নিজের পার্টি আছে, নিজেরই একটা পত্রিকা, যাক নিজের করে ফেলাইছে, তাই নিজের অপেরা পার্টি তৈরি আর কি, নাচের পার্টি তৈরি, যেটা নাকি আমাদের এই দেশের অপেরা পার্টি, যেটা উদয় শঙ্কর করতেন। অপেরা, হ্যাঁ, এটাই উদয় শঙ্কর। দ্বিতীয় শ্বশুর বাড়ি হলো ইন্ডিয়াতে। আবার অনন্যা কুমার রায় এবং উদয় শঙ্কর, এদের নাম তো শুনছেন। এরাই হলো এই অপরার জন্ম দিছে। জন্মটা কিন্তু ভারতবর্ষ থেকে, এখন আমেরিকা চর্চা করে। আচ্ছা, যাই হোক, ওনার ভালো কাজের জন্য যদি ওনাকে চায় জনগণ, তাহলে আপনি ফখরুল ইন্ডিয়াতে বিয়ে করছে, আপনার তো জলে কেন? কেন জলে? এটা কি বক্তব্য হলো নাকি? না না, শফিক সাহেবের বাপের বাড়ি আসাম, দাদার বাড়ি আসাম, এই ডক্টর শফিকের। সেটা আমাদের অনেকেরই আছে, কিন্তু কথা তো কথা হলো নাকি? তাহলে ওটা কি এটা মির্জা ফখরুলের 14 গোষ্ঠী রাজাকার, এই ইমরান ভাই 14 গোষ্ঠী রাজাকার, ওর বাপ রাজাকার, ওর মামা রাজাকার, 14 গোষ্ঠী রাজাকার, তারে নিয়ে আসে ইন্ডিয়ার লোকের লেভেল মিলান। এটা হলো অপপ্রচার। বিএনপির সাথে আপনারা একটা গাইড বানছেন যে বিএনপি কে কেমনে বঙ্গোপসাগর করবেন। আর হাসিনা 17 বছর পারে নাই, আপনারা কি পারবেন?
আমরা এগুলি শুনতে শুনতে অবস্থা। আপনার বেলায় বললে দল নাই রে এটা ভাই। হইতেই পারে, না হইতেই পারে, আর ফখরুলের বেলায় বললে এটা অন্যায়, ফখরুল করবো গা বিয়া ইন্ডিয়া, তো ইউনুস রাশিয়া যায় বিয়ে দলের মহাসচিব আর তারা রাখবে ইউনুস সাহেব তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান ইমরান উপদেষ্টা। ভাই আপনি একটু চুপ, ওনাকে বলতে দেন। না এটা আসলে মানে এটা বলে আসলে কি বোঝাতে চায়, তাহলে মানে আমি বুঝি না এটা কোনো একটা ঠুনকা বিষয়। এটা আসলে এত জ্ঞানী গুণী মানুষ, ওনাদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি, ওনারা একটা লেভেল মেনটেন করে। ওনারা যদি এই সমস্ত পোলাপাইনা কথা নিয়ে আসে, ফেসবুকের লেখা নিয়ে যদি কথা বলে, এগুলি ঠিক না। পাওয়া যাবে তার মানে কি সে ইন্ডিয়ান হয়ে গেল? তাহলে তো নরেন্দ্রনাথ মজুমদার উনি তো তাহলে ইন্ডিয়ান হইতো যদি এরকম সূত্র খুঁজতে যান। এগুলো তো আসলে ঠিক না, মানে রাজনৈতিক ভাবে 4,500 বিঘা সম্পত্তি গত 17 বছরে, তাও কোথায় গোপালগঞ্জে, আমি বলছি হরিদাস গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। আচ্ছা যাই হোক, আমরা নির্বাচন নিয়ে যদি একটু আলোচনা। না মথুয়াদের এটা আসছে তো কথা, এই জন্য বলছি যে মথুয়াদের হলো ওনারা ধর্মগুরু, মাইনরিটি গ্রুপ। মথুয়া হলো এরা হলো বাগদির টাইপের, মানে মাস্টার্স মারে এই ধরনের সম্প্রদায়ের লোক। তাদের 4,500 বিঘা সম্পত্তি এই আওয়ামী লীগ আমলে 17 বছরে বেহাত হয়েছে। 1,500 বিঘা নিয়ে গেছিল বেনজির, 800 বিঘা নিচে হলো ওই যে ইয়া ছিল, যে ঢাকার এই যে ইয়া ছিল আসাদ, এই মেট্রোর কমিশনার ছিল আসাদ। আর 1,500 বিঘা নিচে হলো মারুফ, শেখ ফজলুল মনির ভাই। এই 4,500 বিঘা সম্পত্তি হিন্দুদের বেহাত হয়ে গিয়েছে 17 বছরে। আমরা সেখানে যাচ্ছি না, সে বিষয়ে আমরা প্রতিবাদ করছি না। আমরা শুধু মির্জা আব্বাস কি কইছে, ফখরুল কি কইছে। ইমরান ভাই আপনারা বলি, গত 2 দিনের 2টা নিউজ আছে দেখেন। একটা হলো জামাতের আমির মহাতারেমে শফিকুর রহমান সাহেব, উনি বলছে যে একটা অনির্বাচিত সরকারকে কন্টিনিউ করা যায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। গত পরশুদিন বলছে। আজকে ঢাকা মহানগরের আমির রেজাউল করিম ঠিক সেম কথা বলছে, একটু ঘুরাইয়া। এই ব্যাপারে কিন্তু কেউ আলোচনা করে না। ফখরুল খালি নির্বাচন চায়, বিএনপি খালি নির্বাচন চায়। যত দোষ নন্দ ঘোষ বিমস্টেক সম্মেলনে গেছেন, এটা আন্তর্জাতিক ফোরাম, সেখানে ইউনূস সাহেব নিজে তো নির্বাচনের কথা বলেছেন, আমরা বলছি। সে প্রশ্নে কেউ কিন্তু বলে না। উনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন দিবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন। তার মানে তো, বাট উনি তো সেখানে ডেট বলেননি কোনো। আরে ডেট, এই আবার গেলেন ডেট। আমি বলতেছি নির্বাচন নিয়ে আপনার তারিখ নিয়ে সংস্কার শেষ করে তুমি প্রয়োজনীয় আবার কয় সংস্কার। আমি তো ওই বিষয়ে যাচ্ছি না, নির্বাচন বিষয়ে। বিএনপি নির্বাচন চায়, ডেটের কথা তো হয় নাই, নির্বাচন চায়। তো শফিকুর রহমানও তো এই কথা বললো। আবার শফিকুর রহমান আরেকটু এক্সক্লুসিভ বলছে যে অনির্বাচিত মানুষ দীর্ঘদিন সরকার চালাইতে পারে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এটা নিয়ে কিন্তু ফেসবুকে আলাপ নাই। এত জ্ঞানী গুণী লোকরা টকশোতে আসছেন, ওই নাম নিতে ওনারা রাজি হয় না। কেননা ওনাদের ভাসুর হয়, ওই নাম নিলে ওনাদের গুণ হবে, যার কারণে ওই নাম নিতে চায় না। ফখরুলের নামটা নিতে ওনাদের অসুবিধা নেই, বারবার নিচ্ছে। আজকে নির্বাচন এর ডেট, নির্বাচনের ডেট কেন দিবে? নির্বাচন কেন হবে? নির্বাচন কার জন্য? নির্বাচন ইউনূস সাহেবের জন্য প্রয়োজন, আমাদের জন্য নির্বাচন প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই। আমার এখন পুলিশ, ডিবি, থানা ইত্যাদি আমার বড় ডিস্টার্ব করে না, আমার পোলারও ধরে নেয় না, আমারও ধরে নেয়। ওনাকে তো রাখতে চায় জনগণ, যদি ওনাকে 5 বছর রাখতে চায়, আমরা 10 বছর 50 বছর উনি থাকুক, 5 বছর না 50 বছর থাকুক, ওনার নির্বাচন প্রয়োজন হবে, আমার নির্বাচন প্রয়োজন হবে না। কেন হবে না? ওনার হবে কেন? উনি যে কায়দায় এসেছেন সেই কায়দায় থেকে বাইরে হয়ে যাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো নির্বাচন। তাছাড়া ওনার এক্সিট পয়েন্ট নাই। যে যত রাজনীতি করেন কোনো এক্সিট পয়েন্ট নেই, যে যত রাজনীতি করেন। উনি তো এক্সিট চায়, উনি এক্সিট না চায়, উনি যদি গণপরিষদ, আমরা কয়দিন আগে গণপরিষদের কথা শুনেছি। আমি আরে কতদিন আপনি করবেন? কতদিন কন্টিনিউ করবেন? কতদিন কন্টিনিউ করবেন? যেটা জামাতের আমির বলছে। আরে জামাতের আমির যেটা বলছে যে অনির্বাচিত লোক সরকার পরিচালনা করার জায়েজ না, এটা ঠিক না। এটা কতদিন কন্টিনিউ করবেন আপনি? আপনাকে বাইরে হইতে হইলে যেদিনই বাইর হন, এক্সিট পয়েন্ট একটাই, নির্বাচন।
সে ছাড়া আর আপনার বাইরে আর কোনো কৌশল নাই। আপনার প্রয়োজনীয়তা আপনি নির্বাচন করবেন বাইরে যাওয়ার জন্য, যদি মনে করেন। আর যদি না করেন, স্বৈর শাসক হইতে চান, হাসিনাও কিন্তু 17 বছর ছিল, সুখকর কিছু না। রাশিয়াতে নির্বাচন হয়, রাশিয়ারে নির্বাচন হয় 5 বছর পর পর। চীনে নির্বাচন হয়, শেষ করবেন প্লিজ। চীনে, হ্যাঁ শেষ করবে, এতক্ষণ তো চললো। চীনেও নির্বাচন হয়। চীনের দেশের নাম কি? রিপাবলিক অফ চায়না। তারাও কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের নাম বহন করে, তারাও নির্বাচন দেখে ইউনিয়ন থেকে আরম্ভ করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের লোক আছে, তারাই ভোট দিয়া তারা একজনের বানায়। নির্বাচন ছাড়া কোন রাষ্ট্র চলবে না। সাদ্দামের বাদ পার্টি নির্বাচন দিতে হয়েছে, কর্নেল গাদ্দাফি নির্বাচন দিতে হয়েছে, তার মতো করে দিছে। সে বানায়া এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। যেরকম হাসিনা 3 বছর নির্বাচন ছাড়া ইচ্ছা মতো মমতাজেরে বানাইছে, ওই কি জানি কয় এরে সেরে বানাইছে, এরকম। না, কিন্তু তাদের কাজের মেয়েরে হুইপ বানাইছে, তার বাসায় কাজ করতে হুইপ বানাইছে, আর আজাদ ভাইরে ঠিক বসে রয়েছে, কিছু পারে নাই, কাজের মেয়েরে হুইপ বানাইছে। আরে ভাই আজাদ ভাই কি করবো? আজাদ ভাই উপজেলা নির্বাচন করতে চাইছিল ভার্জিনিয়া থেকে, যে আওয়ামী লীগ সরকারে, উনি আওয়ামী লীগের ভার্জিনিয়ার প্রেসিডেন্ট, উনি গেছে ওনার উপজেলায় নির্বাচন করতে, উপজেলা চেয়ারম্যান, ওনারা 330 ভোটে ফেল করাই দিচ্ছে, সিল মেরে লয়ে গেছে। দুর্ভাগ্য, এই আজাদ ভাইদের মতো লোক আবার আওয়ামী লীগ করে। আমার দুর্ভাগ্য লাগে, আমার লজ্জা লাগে। আজকে যে অবস্থা বিরাজ করতেছে আমাদের, সে অবস্থার থেকে উত্তরণের পথ কি? হ্যাঁ, আপনি যে মজুমদার সাহেব বলছেন, ইউনূস সাহেব সেরাদের সেরা, অন্যতম সেরা, এই কথাটা কে বলছে প্রথম বাংলাদেশে? তার নাম বলেন তো, বলেন ইমরান ভাই। ইউনূস সাহেব যে সর্বসেরা, সারা পৃথিবী থেকে বাংলাদেশের জন্য যে অর্জন করে এসেছিল, সে অর্জনের প্রশংসা প্রথম কে করেছিল? একটা মিছিল এই সংসদে, এই আমাদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 30 মিনিটের উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। পার্থ কি বলে বিরোধী দলের নেত্রী ছিলেন, 30 মিনিট নোবেল প্রাইজ পাওয়ার পর এটার উপরে বক্তব্য দিয়েছিলেন। 4বার তার মাইক বন্ধ করে দিচ্ছে স্পিকার। সম্মানিত করেছে তো বেগম জিয়া। বেগম জিয়ার পক্ষ, হ্যাঁ সংক্ষেপে করছি, বেগম জিয়ার পক্ষ থেকে ওনাকে সম্মাননা জানাচ্ছে আমার দল যায়া ইউনূস সেন্টারে। কোন কাকপাক্ষীও যায় নাই। যারা আজকে আপনারা ইউনূসে নিয়ে এত বাহাদুরি করেন, এত বড় বড় কথা কন, এত আত্মীয় বানান, তারা কেউ ইউনূসের পক্ষে যান নাই। ইউনূসের পক্ষে গিয়েছিল বিএনপি, ইউনূসের পক্ষে বিএনপি গিয়েছিল। আজকে দুঃখ হয় যখন আপনারা ইউনূসকে নিয়ে আমাদের নিয়ে প্রশ্ন করেন, তুলনা করেন, আমরা লজ্জিত হই। যে ইউনূসের দিনে যে ফখরুলের নিয়ে এত কথা বলতেছেন, সেই ফখরুলই প্রথম বিবৃতি দিয়েছিল 600 শব্দের, 600 যে বিবৃতিটা দিয়েছিল, 600 ওয়ার্ডের বিবৃতি দিয়েছিল। বেগম জিয়ার পক্ষে এই বিবৃতি দিয়েছিল যখন তাকে 6 মাসের জেল দিয়ে দিয়েছিল। সেদিন প্রতিবাদ করেছিল। এদেশের কোন ছাত্র, জনতা, জেনারেল, অবসরপ্রাপ্ত বা চাকরিরত, সিভিল, বেসিভিল কেউই করে নাই। বিএনপি করেছিল। 61টা বিরোধী দল ছিল, কেউ করেনি, বিএনপি করেছিল। তাইলে আপনারা মার্চে মাসির বেশি পুরা ভালো না। আরেকটা কথা ইমরান ভাই বলে দিই, বেগম জিয়াদের সাথে ইউনূসদের সাথে একটা ধার্মিক টান আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে, সারা বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলছি, সেটা হলো কি, আমাদের দেশে একটা সিস্টেম চালু আছে। সেটা বলে হলো, ওই যে হাসিনা আপা মনে বলতে পারে, সেটা হলো চাডিগারামি। কই আমরা চাডিগারামি। চাডিগারামি মানে হলো যারা আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য আসছিল। সেই বেলটা আরম্ভ হয়েছে কোন জায়গাতে? ফাঁকা চৌধুরীদের বাড়ি, যেখানে দেখেন রাঙ্গুনিয়া, হাটাজারি, ফটিকছড়ি হইয়া
মিরসরাই হইয়া ফেনী হইয়া আপনার একেবারে সেই সিলেট পর্যন্ত গেছে। এই যে সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিল উনিও চাটিগ্রামী, এই যে কর্নেল আকবর যে মন্ত্রী ছিল উনিও চাটিগ্রামী, কাজী জাফর উনিও চাটিগ্রামী, খালেদা জিয়া চাটিগ্রামী, কর্নেল অলি চাটিগ্রামী, ইউনুসও চাটিগ্রামী, সালাউদ্দিন কাদের চৌধুরীও চাটিগ্রামী। তাদের সাথে একটা ধার্মিক একটা রিলেশনশিপ আছে। ইচ্ছা করলেই আপনারা এটা কাটেল করে দিবেন, কয়েকটা পোলাপান ফালাফালি করে বাপের আগে আপনারা শুরু করছেন লাফালাফি, ঠিক না। একটা মেয়ে বলে আপনারা তো কোন যে শেষ করেন, কয় 15 বছর আপনারা কইয়াছিলেন, ওই সময় ওর বাপেও বিয়ে করে না, যে মেয়ে বলছে ওর বাপেও বিয়ে করে নাই। আর এই মেয়ে 15 বছর এই রোকেয়া হলে থাকছে, শামসুন্নাহার হলে থাকছে, এই ছাত্রলীগের লগে থাইকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। সে কয় 112 মামলার আসামি, 200 মামলার আসামি, 500 মামলার আসামি, তাদেরকে কয় 15 বছর কইছিলেন। আরে আপনারা যে আন্দোলন করছিলেন, মির্জা ফখরুল তো ধরে লয়ে গেছিল, আব্বাসরে ধরে লয়ে গেছিল, অনেকে তো অনেক কথা এখন বলতেছেন এই রিজবিরে ভাই। বিএনপির লোকরাই যে একটু আগে ইমরান ভাই বললো যে ফখরুল কইছে যে আমরা আন্দোলনে নাই, তা আমাকে গ্রেফতার করলো কি জন্য? এটার জবাব দিল, আমরা তো আন্দোলনে নাই, আমাদের গ্রেফতার করবে। তো যারা আন্দোলন ছিল তাদেরকে গ্রেফতার করবে, আপনারা আন্দোলন করছেন, আপনাকে তো গ্রেফতার করে নাই। দাদা, মির্জা ফখরুল স্যারের কথাকে ডাবল মিনিং করা হয়েছে। মির্জা ফখরুল স্যার বলছে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত না, এই আন্দোলনের সামনে থেকে জড়িত ছাত্ররা। এক কথা সত্য না 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 দাদা, কথাটা কি বলছে? আমরা আন্দোলনের প্রতি সমর্থন জানালাম, তো আমরা সরাসরি আন্দোলনের অংশগ্রহণ করি, এই কথাটা বলা প্রেস লিস্টে দেখেন, ডাবল মিনিং করে আর কি। আমরা যদি ওই সময় বলতাম জামাতে ইসলাম বা বিএনপি বা আপনার এই হেফাজত, আমরা সবাই তখন যদি বলতাম ভাই এগুলিরে এই মারছে তো 1400-1500 কুত্তার মতো সব ছাপা করে লেত। হাসিনা তো জানে এটা ডিপ্লোমেসি, এটা রাজনৈতিক পলিসি। হাসিনা তো জানে এটা করতেছে বিএনপি এবং বিরোধী দল, জামাত, হেফাজত। রবি ভাই আমি কিন্তু এটা বলছি, ওনারা ছিল, আমি নিজে গ্রাউন্ডে দেখেছি, এটা কিন্তু আমি বলেছি, কিন্তু উনি মুখ দিয়ে বলেছে আমরা ওইরকম সরাসরি। এগুলো কৌশল, রাজনীতিতে অনেক সময় অনেক কৌশল থাকে, রেটরিক কথা বলতে হয়। এখন আমি আপনাকে যেটা বলি, ইমরান ভাই যেটা বলছে, শেষ কথা আমি বলতেছি, আপনারা যে কথাটা এখন এই যে এখানে যে উপস্থাপন করতেন, এটা আমি যে বুঝি না তা না, আমিও বুঝি। আজকে আমি একটা কথা আপনাদের বলছি, রাজনৈতিক কারণে বিবাদ বিসম্বাদ করা যাবে, রাষ্ট্রকে একদিকে রেখে এগুলি করা ঠিক না। করলে হবে কি, নিজেদের মতো দ্বন্দ্ব বাড়বে, কথা বাড়বে। এই যে দেখেন একটা লোক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি নাম বলতে চাই না, একটা লোক আজকে আরেকটা কথা আছে, আপা একটা ছোট্ট কথা, এটা বলে যাবো মানে নতুন সরকারের রূপরেখা আমি দিয়ে যাবো আপনাদের। এর আগে কথাটা বলে নিই, শুনেন, জামাতে ইসলামের ছাত্র শিবিরের লোকরা যদি বুঝতো, তাইলে এই লোকের পিছনে বা এই লোকের কথা শুনে তারা 32 নম্বর ভাঙতে যেত না। যেই লোক এই শাহবাগের জন্ম দিছে, ওর শাহবাগের জন্মের প্রধান কারিগর এই কাদের মোল্লা, কাদের মোল্লা, এই কাদের মোল্লার ফাঁসি এই লোকের কারণে হয়েছে, এর জন্য মুজাহিদের ফাঁসি হয়েছে, মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে এই লোকের জন্য। এখন এই লোকের কথায় জামাতে ইসলাম চলে, শিবির চলে, কি লজ্জার বিষয়। তাদের এত সিনিয়র লিডারদেরকে হ্যাং করে দিল মিথ্যা অপবাদ দিয়ে, তাদের মতো মাওলানা সাইদির মতো লোকরে শেষ করে দিল। তারে ছিল ইয়ে দিছিল মাওলানা সাইদি সাহেবের হলো যাবজ্জীবন। তারপরে ওদের খেলায় ওনারা বিবেচনা করছে, জজরা করে লাস্ট পর্যন্ত ওনার আমৃত্যু দিছে, তার মানে হলো ফাঁসিটা দেয় নাই, ওদের ধাক্কায় জেলে মর। এই যে আজহারুল ইসলাম এখনো জেলে আছে, মাওলানা সুবহান সাহেব জেলে মারা গেল, আমৃত্যু সাজা দিয়ে দিছে। আপনারা কি করলেন সাকা চৌধুরীর ব্যাপারে? সাকা চৌধুরীর ব্যাপারে আমাদের তখনকার প্রয়োজনে যতটুকু করার দরকার ততটুকুই করছে। সাকা চৌধুরীর ব্যাপারে আমরা কথা কইতে যাবো, সাকা চৌধুরীর পোলারই তো গুম করে লেছি, আমরা কথা গেলে তো আমরাও গুম হয়ে যেতাম, সাইদি সাহেবের পোলারে গুম করে লেছি।
মীর কাসিম আলীর পোলারে গুম করে ফেলেছে ভাই, গোলাম আজমের পোলারে গুম করে ফেলেছে। পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে ভাই, এগুলো কয়েন না ভাই। বালুর ট্রাক আমার অফিসে। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বিপদ কেটেছে, যদিও তার পাশে অনেকে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারে না, কারণ পরিস্থিতি সবাইকে না থাকার জন্য বাধ্য করেছে। ডক্টর ইউনূসকেও আদালতের বারান্দায় ঘুরতে পরিবেশ থেকে বাধ্য করেছে। দেখতে দর্শক ডক্টর ইউনূস সবকিছু কাটিয়ে এখন বাংলাদেশের একজন সর্বোচ্চ তিনি নেতা এবং বাংলাদেশের প্রেসিডেন্ট বললে যাকে চলে। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর সমান তালে তাল মিলিয়ে তিনি বাংলাদেশকে উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছেন। এজন্য ডক্টর ইউনূসের পাশে থাকার জন্য সকলের আমি অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত।